পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই সন্ধ্যায় নয়ের দশকের কবিদের কবিতা পাঠ ও লাইভ আড্ডা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আজকে আমাদের সঙ্গে চারজন নয়ের দশকের খুবই গুরুত্বপূর্ণ কবি আছেন আর কি। আমি তাদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নয়ের দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি মোহাম্মদ আব্দুল বাতেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জ্যোতি পোদ্দার, উনিও 90 দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। এবং ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত বন্ধু সুবীর সরকার। এবং আমাদের সঙ্গে আরো একজন যুক্ত হবেন আজকের এই আসরে, তিনি হলেন কবি শিবলি মুক্তাদির। কারিগরি ত্রুটি এবং ওনার এলাকায় এই মুহূর্তে বিদ্যুৎ না থাকার কারণে উনি সংযুক্ত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন, বাট উনি আসছেন খুব শীঘ্রই। এবং আমি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমাদের আজকের অতিথিদের প্রসঙ্গে আরো কিছু কথা বলছি। আমাদের মোহাম্মদ আব্দুল বাতেন ভাইয়ের ইতিমধ্যেই 9টি কবিতার বই, 4টি প্রবন্ধ গ্রন্থ এবং 2টি সম্পাদনা গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে। জ্যোতি পোদ্দার তার 6টি কবিতার বই এবং 2টি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে, একটি প্রকাশিত হয়ে গেছে আর একটি প্রকাশিতব্য। আমাদের বন্ধু, আমাদের ঘনিষ্ঠ বন্ধু সুবীর সরকার, তিনি ত্রিপুরা থেকে এসেছেন, আজকে অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। সুবীর সরকারের ইতোমধ্যেই 17টি কবিতার বই প্রকাশিত হয়েছে এবং তার 5টি প্রবন্ধের মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই সমস্ত গুণী ব্যক্তিদের নিয়েই আজকে আমাদের এই লাইভ আড্ডা শুরু হচ্ছে। এবং শিবলি মুক্তাদির যিনি সংযুক্ত হবেন, শিবলি মুক্তাদিরের ইতোমধ্যেই 8টি কবিতার বই এবং 3টি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। 90 দশকের এই সমস্ত কবিদের নিয়েই আজকে আমাদের আড্ডা। তো প্রথমে আমি চলে যাচ্ছি মোহাম্মদ আব্দুল বাতেন ভাইয়ের কাছে। আব্দুল বাতেন ভাই, আপনার কাছে আমরা জানবো আপনার এই কবিতা লেখার গল্পটি শুনবো, আপনি কিভাবে এই জগতে এলেন। আব্দুল বাতেন ভাই। সবাইকে শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে অনেকের সাথে একটা পরিচয় এবং যোগাযোগের সুযোগ হলো। কবিদেরকে, সকল কবিকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে আসার আগে আমি কিছুক্ষণ ভেবেছিলাম যে তৌফিক জহুর আমাকে এই অনুষ্ঠানের মধ্যে অনেক প্রশ্নের মুখোমুখি করবেন, যেহেতু আমি কথা বলা বা কোনো অনুষ্ঠান আদি এগুলো এড়িয়ে চলি। তবু আজকে বলতেই হবে, আমি আসলে স্কুল জীবন থেকেই পাঠ্য বই অতটা মনোযোগী ছিলাম না। এ কারণে পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস এগুলোতে একটা নেশার মতো আমার হয়েছিল, এগুলোর মধ্যেই ছিলাম। আমি নিজে গান বাজনার অনুষ্ঠানগুলো দেখতাম, রেডিও শুনতাম এবং যাত্রার অনুষ্ঠানে আমার খুব আসা যাওয়া ছিল। অনেক যাত্রা আমি জীবনে দেখেছি, অনেক নাটকের অনুষ্ঠান দেখেছি। আমার ইচ্ছে ছিল আমি নাটক লিখব, কিন্তু আমি ওমর খৈয়ামের রুবাইয়াত পড়ার পরে আমার মন হঠাৎ করেই কবিতার দিকে ঘুরে গেল। সেই স্কুল জীবনে লেখা শুরু, তারপরে কলেজে এবং ইউনিভার্সিটি, এই জীবনের মধ্যে আর কবিতার থেকে আর আমি বের হতে পারিনি। আমি একটা ছেদহীন কবিতার মধ্যে আছি, কখনো বিরতি ঘটেনি, কখনো কবিতার থেকে এই জীবনের কবিতার সংলগ্নতা থেকে আমি কখনো দূরে যাইনি। সে কারণে কবিতা আমার জীবনের অংশ। আমি প্রকৃতিকে যেভাবে দেখি, জীবন, জগৎ, প্রকৃতি, নিসর্গ এবং এই ইউনিভার্সাল ভাবনা সবকিছু মিলিয়েই আমার একটা চিন্তার জগৎ ওই কবিতাকে কেন্দ্র করি। তো কবিতা তো জীবনে অনেক ধরনের মধ্যে দিয়ে হয়, কারণ কবিতার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক ধরনের আকাঙ্ক্ষা, অনেক চিন্তা, অনেক কিছু বাদ দিয়েই কবির জীবন শুধু কবিতাকে নিয়েই। তো আমি আমার জীবনে পুরোটা সময় আমি কবিতার মধ্যেই ছিলাম এবং এখনো আছি। কবিতা আমার জীবনের অংশ, এই আর কি। কবিতার সেই দীর্ঘ যাত্রা, কত ঘটনা, লেখালেখি। আমরা যখন লেখা শুরু করছি তখন কাগজে কলমে লিখতাম, পত্রিকার অফিসে লেখা নিয়ে যেতাম। সেই সময়ের এত সুন্দর লিটল ম্যাগাজিন বের হতো না যদিও, তবুও এখনকার সেই কয়েকটি দশকের মধ্যে পুরো অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এমন একটা জায়গায় আছি যেটা 9-এর দশকের আমাদের কল্পনাই ছিল না। আমরা কখনো এই
আজকে যে এই অনুষ্ঠানে আমরা সবাই দূর দূরান্ত থেকে একই টেবিলে মনে হচ্ছে আড্ডায় বসেছি, এটা 90-এর দশকে আমরা কল্পনাও করিনি যে আমরা এই রকম একটা সুযোগের মধ্যে থাকতে পারবো। আমাদের আর কলমে লেখা হবে না, কাগজে লেখা হবে না, এখন কম্পিউটারে, ল্যাপটপে বা মোবাইলে লেখালেখি চলবে। আবার আমরা সমস্ত কিছুই এখন ওয়েবে চলে গেছি এবং এটা 2-1 দশকের মধ্যে আরো অনেক পরিবর্তন হবে। এই সময়ের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার চিন্তা, কল্পনা, লেখা, ভাষা সবকিছুই প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। এই পরিবর্তনের জন্য নিজেকে সর্বক্ষণ এই বৈশ্বিক পরিবেশ, প্রকৃতি, জীবন সবকিছুকে পর্যবেক্ষণ এবং এর মধ্যে জীবনকে নিমজ্জিত রাখাটাই আমার সাধনার অংশ। সেই হিসাবে আমি লেখালেখি করি, যাই করি, আমি আমার নিজের লেখার মধ্যেই আমি থাকি। সেটা কার ভালো হোক, মন্দ হোক, আমি এইটার মধ্যেই থাকি এবং এইটাই আমার সাধনার জায়গা আর কি। তো এটা বলার অনেক রকম, সাহিত্যের নানা শাখা, ধারা, পরিবর্তন, তত্ত্ব সবকিছুর বাইরে, সবকিছুর বাইরে জীবনের অভিজ্ঞতা থেকে, পর্যবেক্ষণ থেকে, এই জগৎকে দেখার থেকে, ইউনিভার্সাল জগৎকে বোঝার সাথে জীবনের অন্তর্নিহিত সারসত্য সম্পর্কে বোঝার সম্পর্কে সবগুলি কবিতার মধ্যে দিয়ে ভাষা লাভ করে। কবিতা যতদূর পৌঁছতে পারে, কবিতা ছাড়া অন্য কোনো ভাষা, অন্য কোনো মাধ্যম নাই যে মানুষের অন্তর্জগতে প্রবেশ করতে পারে, জগতের মানুষের কল্পনার বাইরের বিষয়কে তার চিন্তার মধ্যে থেকে তুলে আনতে পারে। তো কবিতা হলো সর্বত্রগামী এবং আমি তার আসলে কবিতা আস্বাদন করি, অন্যদের কবিতা পড়ি এবং নিজের লেখার মধ্যে, চিন্তার মধ্যে আমি এই জগৎ, জীবন, প্রকৃতি এগুলো নিয়েই ভাবি। এটি আমার জায়গা। তো আজকের এই অনুষ্ঠানে যাদেরকে আমি পেলাম, আমি ধন্য যে অনেক গুণীজন, অনেক কবি তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি খুবই উৎফুল্ল যে আমি হয়তো এখানে না আসলে তাদের সাথে এই অনুষ্ঠানে আমার বসার হতো না। এইটা আমার জন্য বড় একটা অর্জন। আমি যারা আমার সাথে এখানে কবিরা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এই আর কি, সবাইকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ বাতেন ভাই, চমৎকার করে বলার জন্য। জ্যোতিপুদ্দার হঠাৎ করে সুবীর সরকার সম্ভবত আবার বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি। তো ইতিমধ্যেই বেশ কিছু আমাদের বন্ধু এবং কবিরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফরহাদ খান চৌধুরী বলছেন সবাইকে অফুরান শুভেচ্ছা। কুশল ভৌমিক বলছেন অমর খৈয়াম বাতেন ভাইকে খুন করে দিয়েছে, এখন তাই রক্তের ভিতর শব্দ আর শব্দের ভিতর রক্তের উৎপাত। চমৎকার একটি মন্তব্য করেছে কবি কুশল ভৌমিক বাতেন ভাইকে নিয়ে। মঞ্জুরুল ইসলাম দেখছেন শাহজাহান মোহাম্মদ বলছেন শুভ কামনা। তো আমি ভেবেছিলাম যে আমি জ্যোতিপুদ্দার আগেই আমি সুবীরকে নিয়ে শুরু করব, যেহেতু সুবীর নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি আমাদের বন্ধু এবং থেকে গুরুত্বপূর্ণ কবি জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি, তোমার কাছেও আমি জানতে চাবো একই বিষয় নিয়ে, যে তোমার এই কবিতা লেখার গল্পটি তুমি আসলে কিভাবে এলে, এই কবিতার মধ্যে তুমি কিভাবে ঢুকলে আসলে জ্যোতি পোদ্দার? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু তৌফিক জহুরকে এবং আজকে যারা অনুষ্ঠানে এসেছেন প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আমরা এমন একটা সময়ে বসত করছি যখন কিনা দূরত্ব ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক একজন এক এক জায়গায় আছি। শিবলি ভাই বগুড়া ছিলেন, সুবীর কোচবিহার, বাতেন ভাই ঢাকা, তৌফিক আরেক জায়গায়, আমি শেরপুরে। এই যে দূরত্ব ইজ ইকুয়াল টু 0, এটি কিন্তু আমাদের এই তথ্য বিপ্লবের একটি ফসল। তো সময়েই মানুষকে সবকিছু স্বর এবং সুর দেয়। 90 দশকে যখন আমি যাত্রা শুরু করি, আমার যাত্রা শুরু হয়েছিল মূলত খেলাঘর দিয়ে, মূলত সাংগঠনিক চর্চার ভিতর দিয়েই মূলত আমার যাত্রা শুরু। কবিতায় আমি লিখবো বা কবিতায় আসবো তেমনটি ভাবনা ছিল না। যেহেতু খেলাঘর করতাম, ফুলকি করতাম বা অন্যান্য সংগঠনগুলো করতাম, তখন সংগঠনের দেয়ালিকা পত্রিকা হতো। সেই পত্রিকায় মাঝে মাঝে ছোট ছোট জায়গা থাকতো যখন কিনা মানে কোনো কবিতা আটতো না, তখন আমরা 2-1 লাইনে যে আইলতা ইউ পাতা মনে রেখো মাই কথা, এমন একটা টাইপের এই অন্তমিল দিয়ে দিয়ে 2-4 লাইন লিখে দিয়েই মূলত ওই 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 দেয়াল পত্রিকাটা ভরিয়ে তুলতাম আর কি।
তো এই পর্যন্তই কোনো কমিটির ভাবনা ছিল না। তারপর নাটকের সংগঠনে এলাম। নাটকে ময়মনসিংহ শহরে স্টার থিয়েটার করলাম, শিল্পকলায় করলাম, নাটকের প্রতি ধ্যান জ্ঞান। তারপর আবৃত্তি শুনতাম, কিন্তু কখনো কবিতার প্রতি জড়িয়ে যাব এটি ভাবিনি। যখন আমি ছাত্র ইউনিয়নে যুক্ত হলাম, তখন রাজনৈতিকতার বিষয়টা আমার ভিতরে কাজ করলো। রাজনৈতিকতা মানে হচ্ছে একজন ব্যক্তি মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভাবনার যে বিস্তার, অপরের সাথে বিস্তার ঘটাবার যে প্রক্রিয়া, সেটি রাজনৈতিকতা। তো আমি দেখলাম যে আমার ভাবনা, আমার ডেজায়ার, আমার আকাঙ্ক্ষা কথাগুলো একমাত্র কবিতার ভিতর দিয়ে বলা যাচ্ছে। অনেক কথাই আছে, অনেক প্রেমের কথা আছে, ভালোবাসার কথা আছে, অপর বন্ধুর সাথে স্যাটায়ার আছে। সেগুলো তো বলবার তো একটি সুন্দর পরিসর তো এই কবিতা। সেটি কিন্তু আমাকে একটি রাজনৈতিক সংগঠনে রাজনৈতিক কার্যকলাপ করতে করতেই ব্যক্তি মানুষের যে রাজনৈতিকতা আছে, ব্যক্তি মানুষ যে মানুষের সাথে, প্রকৃতির সাথে যে সম্পর্কায়নের বুননটা আছে, সেই বুননের বয়ানটা প্রকাশ পায় গল্পের, কবিতায়, গানের ভিতর দিয়ে। তো সেই সময়ে আমার 91-92 সালে স্পষ্ট মনে পড়ে, তখন আমার এই রাজনৈতিকতা অর্থাৎ সম্পর্কায়ন জায়গাটা কবিতার ভিতর দিয়ে আসে। প্রথম সুকান্তের হাত দিয়েই রাজনৈতিকতার বিষয়টা আসে। আর এই রাজনৈতিকতার সাথে যুক্ত হলো প্রেম। অর্থাৎ একজন বান্ধবী যখন কিনা ইন্টারমিডিয়েট ওঠার পর একটি শায়রি বই দিল, ফার্সির বাংলা অনুবাদ করা 2 লাইন করে, ফার্সিও আছে আর 2টা করে লাইন বাংলাও আছে। কি চমৎকার লাইন, একটি যেন অনেক অনেক প্রেমের কথা 2 লাইনের ভিতরে বলা যাচ্ছে। চমৎকার তো, যে কথাগুলো মানে বান্ধবীকে বলবো বলে গুছিয়ে রেখেছি, কিন্তু নিজে বলতে পারছি না, সামনে গেলে ভুলে যাচ্ছি, তার চেয়ে বরং 2 লাইন বলে দিলে তো অনেক কিছু হয়। এই যে একটি সংক্ষিপ্ত রূপের ভিতরে একটি বহুর যে সংমিশ্রণ, অনেক কথার সংমিশ্রণ আমাকে আমাকে কবিতার প্রতি আকর্ষণ করে তোলে। তাই তো কবিতার ভিতর তো অল্পের কথার ভিতর দিয়ে অনেক কিছু বলা যায়, বলা যেতে পারে। এইভাবে ভাবনাটাই মূলত আমাকে কবিতার দিকে নিয়ে এসছে। তারপর কবিতাকে আমাকে কমিটির জায়গায় নিয়ে এসছে। সে সংগ্রহ চর্চাও আর করি না, সে নাটক চর্চাও করি না, কিন্তু কবিতা আমাকে দিয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলার দরকার, যে মূলত বন্ধু বা বান্ধবীরাই ছিল মানে আমার কবিতা লেখার প্রেরণা। ওরা যেমন সাহিত্যিক বলে এক ধরনের বিদ্রুপ করতো, মানে বন্ধুরা যা করে, এ হারামজাদা বলে গালি দিচ্ছে, বকা দিচ্ছে, আবার আমার অ্যাবসেন্সে বলছে এনারে ভালোই লিখছে রে 2 লাইন, কিন্তু সামনে মানে গালাগালি করছি। এই যে বন্ধুদের দ্বিচারিতা, যা বন্ধুত্বের একটি লক্ষণ, যে গালাগালি করা এবং ভালোবাসা, বুক দেখানো এবং পিঠ দেখানো, এই যে বন্ধুদের ভূমিকাটা আমার আনন্দমোহন কলেজ জীবনের সেই বন্ধুদের কথাটা আমার নিশ্চয়ই এখন স্মরণ থাকবে। যে সে হলে, সে আনন্দমোহনের ক্যাম্পাসে তখন ফুলকি করেছি, ফুলকি থেকে জ্বলবে আগুন, টলবে আসন শুশুকের, এখন স্লোগান গুলো মনে পড়ে। সেই বন্ধুদের জনপুকুর পাড়ে বসে আছে, হোস্টেলে বসে আছি বা আড্ডা দিচ্ছি, সেই কমার্স ডিপার্টমেন্টের বন্ধুরা, কবির, শাহিন, বাদল, হ্যাঁ, যারা এই বন্ধুরাই মূলত সেই সময়ের কবিতার একটা ব্যাকগ্রাউন্ড বা জমিন তৈরি করার ক্ষেত্রে ওরা আমার ভূমিকা রেখেছে। এটাই আমার মনে পড়ে সেই দিনের কথা। তৌফিক, ওভার। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু জ্যোতি পোদ্দার। আসলে তুমি যে চমৎকার করে শুরু করলে, খুবই ভালো লাগছে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের বন্ধু সুবীর সরকারের কাছে। তার পূর্বে আমি দুটি কমেন্টস পড়ছি আর কি। বিনীতা সরকার বলছেন শুনছি। ফরহাদ খান চৌধুরী বলছেন জ্যোতি, শুক্রাবাদের কবিতা যাপনের কথা কিছু বলো। তুমি মাথায় রেখো জ্যোতি, তোমার কাছ থেকে নিশ্চয়ই শুক্রাবাদের কোনো ঘটনা আজকে শুনবো আমরা। তার পূর্বে চলে যাচ্ছি আমাদের বন্ধু সুবীর সরকারের কাছে। বন্ধু, তুমি কিভাবে লেখালেখি জগতে এলে, এই বিষয়টা তুমি, তোমার এই গল্পটা জানতে চাচ্ছি আজকে আমরা। তো তোমার এই লেখালেখি জগতে আসার মূল বিষয়টা কি আসলে ছিল? সুবীর সরকার। হ্যাঁ, তৌফিক, আমার খুব ভালো লাগছে। আমরা 9-এর দশকে লিখতে আসা বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছি, এবং আমার মনে হচ্ছে আমরা সবাই একটা জ্যোৎস্না স্নাত উঠোনে বসে একসাথে খুব সাদা রঙের ভাত খাচ্ছি। ভালো লাগছে খুব। আসলে আমার বেড়ে আমি বেড়ে উঠেছি একটা অদ্ভুত। আচ্ছা, আমি যে বলছি শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো 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 বলো। বললাম আমি কিভাবে কবিতায় এলাম।
আসলে আমি বেড়ে উঠেছি, আমি বড় হয়ে উঠেছি একটা একটা মাল্টি কালার্ড, একটা বহু বর্ণ এবং বহু শরিক পৃথিবীতে। অন্তহীন মানুষ, সাধারণ মানুষ এবং একটা অদ্ভুত লোক সংস্কৃতির ঘেরাটোপের মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি। বর্ণময় সব হাট, বিচিত্র সব মানুষ, উত্তরবঙ্গের লোকসঙ্গীত, পালাগান, এসব শুনে শুনে আমি জীবনের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি দেখতাম যে হাটে যারা আসছেন, হাট থেকে যারা ফিরে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষের জীবনেই একটা নিজস্ব গল্প থাকে। এই মানুষ দেখার নেশা, হাট দেখার নেশা, মোড়ক লড়াই দেখার নেশা, লোক সঙ্গীতের নেশা আমার ভেতর এমন ভাবে ছড়িয়ে পড়লো, আমাকে ডুবিয়ে মারলো, যে সেই থেকে আমি মানুষের প্রেমে পড়ে গেছি। এবং সেই থেকে কিভাবে যেন আমি কবিতায় চলে এলাম। এত বছর কবিতা লেখার পরে বা এত বছর বাংলা কবিতা নিয়ে কাটানোর পরে আমি হয়তো আজ অব্দি একটি কবিতাও লিখতে পারিনি, পালিয়ে যাইনি। যতদিন বাঁচবো কবিতা জড়িয়েই বাঁচতে চাই। আসলে একজন কবির জীবন হচ্ছে অভিশাপের জীবন। একজন কবি একাধারে সন্ন্যাসী, একাধারে সৈনিক। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক রক্তক্ষরণ, অনেক দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে একজন কবিকে সংশোধন আর কাটাকুটির মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। ছোটবেলা থেকে যে বর্ণময় জীবন এর সংস্পর্শে আমি এসেছি, সেই জীবনটাই আমাকে দিয়ে আজ অব্দি এখন পর্যন্ত কবিতা লিখিয়ে নিচ্ছে। আর আমি এখনো সেই বর্ণময় জীবন যাপনের মধ্যেই থাকার চেষ্টা করি। এই আর কি, এর থেকে গুছিয়ে বলা আমার পক্ষে সম্ভব না। ধন্যবাদ সুবীর সরকার, তুমি আগে যেও না, আমি কয়েকটি মন্তব্য করছি। পাপড়ি গুহ নিয়োগী বলছেন শুনছি। কবি কুশল ভৌমিক বলছেন প্রেম রাজনীতি একাকার, এই নিয়ে জ্যোতি পোদ্দার। কবি কামরুন্নাহার কোহলি বলছেন বাহ দারুণ তো, রাজনীতি আর প্রেমে কবিতায় কারিগর। পাপড়ি গুহ নিয়োগী বলছেন সুবীর দা আমার প্রিয় কবি। অমিতাভ পাল বলছেন বেশ ভালো, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সেকান্দার হায়াৎ স্যার দেখছেন। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি সুবীর সরকারের কাছে, কারণ স্ক্রিনে যাকে সামনে পাওয়া যাচ্ছে তাকে দিয়ে আবার শুরু করছি। এ পর্যায়ে আমরা চলে যাব কবিতা পাঠে। এ পর্যায়ে দুটি কবিতা পাঠ করবেন সুবীর সরকার, তারপরে কবিতা পাঠ করবেন জ্যোতি পোদ্দার। আর যেহেতু স্ক্রিনের সব নিচে রয়েছেন মোহাম্মদ আব্দুল বাতেন ভাই, তো বাতেন ভাই সবশেষে দুটি কবিতা পাঠ করবেন। এ পর্যায়ে দুটি কবিতা নিয়ে আসছেন কবি সুবীর সরকার। দুটো কবিতা পড়ছি আমি। বিষাদ লিপি। আমি ভোরের জঙ্গলে সার্চ লাইট নিয়ে বসে থাকি। তীব্র ময়ূরের পাশে পড়ে থাকে সব অপমান। উপেক্ষার উপাখ্যান জুড়ে প্রাক শ্রাবণের বৃষ্টি। তোমরা সবাই দূরে চলে যাও, আমি একা একা বহন করব সমস্ত প্রলয়। মৃত্যু মানে তো আদিগন্ত রাত পোশাক। স্বপ্নের হাত বদলের আগে আমি দেখে আসি ঝুলন্ত উদ্যান। আমারও তো শোক আছে, আমারও তো শ্লোক আছে। পুরনো পাখির নাম মনে পড়ে গেলে কাউবয় টুপি পরে কামব্যাকের আসরে আমি নাচতে যাই। এই শহর এক স্মৃতিবন্দর। আমার ঘুমের কাছে এগিয়ে আসে খাম। অপমানের পর অপমান টপকে নিজেকে খুব গুছিয়ে নিতে থাকি। আরেকটি কবিতা শোনাই। জাদু। ধরা যাক গোটা 20 বাঁশের সাঁকো পেরিয়ে তুমি আর আমি একটা জাদুঘরের ভেতর ঢুকে পড়ছি। ফাঁকা রাস্তায় মার্বেল খেলছে চিয়ার গার্লস। পাথরের হাত কুঠারে তোমার উষ্ণ নিঃশ্বাস। মজার কথায় আজকাল হাসো না আর তুমি। লগি ও বই নিয়ে চলে যাও ভোরের নদীর কাছে। জাদুঘরে রাখা থাকে ডাইনির চুল, সূক্ষ্ম হারপুন আর এস্কিমোদের ধূসর স্লেজ গাড়ি। তোমার করতলে হাত রাখলেই কথা বলতে থাকে শহরতলি। হ্যাঁ তৌফিক। হ্যাঁ, ধন্যবাদ সুবীর সরকার চমৎকার দুটি কবিতা পাঠ করার জন্য। ইতিমধ্যেই আরেকটি মন্তব্য এসেছে, কবি বিনীতা সরকার বলছেন সুবীর দা আমার প্রিয় কবি, প্রিয় দাদা, প্রিয় মানুষ, আমাদের অনুপ্রেরণা। সুবীর সরকার তুমি অত্যন্ত ভাগ্যবান। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের বন্ধু জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি পোদ্দার, তুমি তোমার দুটি কবিতা পাঠ করো। আচ্ছা, আমি মূলত তাহার দাসানুদাস, কথা বেচে খাই, হাসাহাসি মৃত কাশি বিক্রি করে খাই। আমি মূলত তাহার দাসানুদাস। আমি বলি আমার স্টাইল, নিজস্ব ফ্রিডম অফ চয়েস। আমি মূলত তাহার দাসানুদাস, তাহার ইচ্ছায় নড়িচড়ি,
টেবিল চামচে মেপে মেপে কথা বলি, কথা রাখি, তাহার ইচ্ছায় ফ্যাশনে মাখি, মেঘে জল রোদের উত্তাপ। তাহার কর্ম তিনি করেন, লোকে বলে আমার ইচ্ছায়। তিনি যেমন নাচান তেমন নাচি, আমি বলি আমার স্টাইল, আমার নিজস্ব ফ্রিডম অফ চয়েস। কবিতার নাম ধনতন্ত্র। আরেকটি কবিতা, গানম্যান। কেউ আমাকে পাত্তা দেয় না, হাতছাড়া হয়ে যাচ্ছে আমার রেঞ্জের ভিতর থাকা মানুষ ও বসত বাড়ি, পশু ও বনবনানী, পাখি ও কালার আকাশ। ইচ্ছে ছিল গানম্যান হব, উচ্চতায় হেরে গেছি, কেউ আমাকে কেয়ারই করে না। এমনকি আমার পুষা ময়নাও পুচ্ছ তুলে হেগে দেয় কাঁধে আর নাকের ডগায়। ইচ্ছে ছিল গানম্যান হব, উচ্চতায় হেরে গেছি। শেখা হলো না সমর বিদ্যা, শেখা হলো না অস্ত্র চালনা, আমার শিকার আনবারে যায় আমার আঙিনা দিয়া। পাল্টাচ্ছে আমার রেঞ্জের কাঁটাতার, এ বড় অনাসৃষ্টি ছন্ন ছাড়া। ইচ্ছে ছিল গানম্যান হব, উচ্চতায় হেরে গেছি। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতি পোদ্দার। আরো কয়েকটি মন্তব্য এসেছে। কবি কুশল ভৌমিক বলছেন সুবিরদার কবিতা ভালো লাগলো। বিনীতা সরকার বলছেন বাহ, কবিদের কবিতা পাঠ খুব ভালো লাগছে। পাপড়ি গুহ নিয়োগী বলছেন সুবিরদার কবিতা অসাধারণ লাগলো। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আজকে কবি মোহাম্মদ আব্দুল বাতেন ভাইয়ের কাছে। আব্দুল বাতেন ভাই, আপনি এখন দুটি কবিতা পাঠ করবেন। আমার কবিতার শিরোনাম আমি এই পৃথিবীতে। হাওয়ায় এবং পাখি উড়ে যাওয়ার পথ ধরে আমি নেমে এসেছি এই জংলায়, হাওরের ধারে, নদীর কিনারায়। নতুন চর, মৃত ভেসে ওঠা চিতলের পেট, জনহীন প্রান্তরে সাদা বালুর পরে চাঁদের আলো খেলছে গোটা গোটা মধ্যরাত। গাং পাখির ডিম কোথাও কোথাও জেগে আছে সময়ের অপেক্ষায়। আমি এই সৌরমণ্ডলে একা একা এসেছি। প্রাচীন শিলায় মিশে গেছে যেসব প্রাণ, বালুর ওপর দিয়ে গড়িয়ে যায় তাদের প্রশ্বাস। আমি ঘুমে স্বপ্নের ভেতর, যারা নাই তারা জ্যোৎস্নার আলোয় খেলছে দাঁড়িয়াবান্ধা। যাত্রা দেখে ফেরার পথে কবজি ধরে থাকা কোমল হাত কবে সে হয়ে গেছে দূরের জনহীন অন্য কোনো প্ল্যানেটের নতুন চাঁদ। এই নিসর্গ মাখা আলোয় আমি ঘ্রাণ পাই নির্জন বালুচরে। হাইড্রোকার্বন খেয়ে ফেলেছে পৃথিবীর আয়ু। একদিন মৌচাকে জমা হবে বিষ। পাতা বনে নৌকায় বসে রাতের নদীতে ছিপ ফেলে ভাবছি বুড়ো এই পৃথিবীর প্রেম আর রূপকথার জীবন। আমার যেতবনে দ্বাদশ চাঁদের পূর্ণিমা। ঘড়ির দিকে তাকালে জড়ত্ব খসে পড়ে। আমার দেহ নয়, ঘুম ভাঙে মনের। ঠান্ডার স্পর্শে বাতাস থেকে জমে ওঠে আগুনের জন্ম নেয়া জলকণা। মাংস খসে পড়া মানুষের কঙ্কালগুলো পড়ে আছে জল্লাদের আলখেল্লা। পাথরের জ্বালানি থেকে মৃত্যু এবং জীবনের ব্যবধান মুছে দেওয়া দানব এসব কঙ্কালগুলো কবর থেকে উঠে আসে মসনদে। পশ্চিম থেকে পূবে ঘুরছে পৃথিবী, ভেতর থেকে ঠিক উল্টো পথে। সময়ের দৈর্ঘ্য বদলে যায়, এমনকি আণবিক ঘড়ির কখনো কখনো থেমে যায় করুণ স্তব্ধতায়। পিপাসার্ত কাক ছায়া খুঁজছে মধ্যদিনে, আলো নেই, সব জল কুমিরের ডেরায়। আমি না ঘুম না জাগরণে, সমস্ত হরাইজন ভেঙে ভেঙে পড়ছে শূন্য আধানে। এই যেত বনে নিত্য পূর্ণিমা, নিশাচর সজারুর ঘুঙুরের শব্দে, খঞ্জর হাতে ঘাতকের মৃত ইতিহাসের নতুন আখ্যান লেখা। শতাব্দীর প্রান্ত ঢেকে যায় ধোয়ার কুণ্ডুলির ভেতর, উড়ে যায় কোনো মায়াসীন যুগের আত্মা। পুকুর ধারে কাঠবাদামের চূড়ায় শিকারি ঈগল হাঁক দেয়,
দূর থেকে প্রতিধ্বনি, মাইক্রোওয়েভ প্রাণের স্থিতির পিঙ্গল আলো নিয়ে অন্য এক আকাশে পাখা মেলছে। আমার এই দেহের ভেতরে যেত বনে একসাথে উদয় হয়েছে দ্বাদশ চাঁদের পূর্ণিমা। ধন্যবাদ। ধন্যবাদ কবি মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। আরো কিছু মন্তব্য এসেছে, আমি সেগুলো পাঠ করছি। কবি কুশল ভৌমিক বলছেন ধনতন্ত্র কবিতাটি বেশ। অমিতাভ পাল বলছেন চাটুকারিতার জয় চারদিকে, ভালো লিখেছেন কবি জ্যোতি পোদ্দার। বিনীতা সরকার বলছেন সুবিরদার কবিতাগুলো বরাবরের মতোই অসাধারণ লাগলো। ফরহাদ খান চৌধুরী বলছেন সুবীরকে আমি বলি উত্তরের উত্তরাধিকার। পাপড়ি গুহ নিয়োগী বলছেন গণতন্ত্র কবিতাটি খুব ভালো লাগলো। এবং আবারও বিনীতা সরকার আরেকটি মন্তব্য করেছেন কবি জ্যোতি পোদ্দারের কবিতাও চমৎকার লাগলো। বাতেন ভাইয়ের কবিতা বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি, অবশ্যই মন্তব্য আসবে। তবে বাতেন ভাই আপনি এখনই যাবেন না, আমাদের পরের প্রশ্নটি আপনাকে নিয়ে শুরু করব, কারণ আপনি স্ক্রিনের শুরুতে রয়েছেন। এ পর্যায়ে আপনার কাছে আমার আজকের দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হলো যে অন্যান্য দশকের তুলনায় 90 দশকের আলাদা বৈশিষ্ট্য কি, আপনি কি মনে করেন? 90 দশক হলো গত শতাব্দীর শেষ প্রান্ত। প্রথমত আমরা 60 বা তার 50-30-এর দশকের পরবর্তী কবিতার একটা ধারাবাহিকতা, আর বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা তার পরবর্তী সময়, এর ভিতর থেকে 90-এর একটা গণ অভ্যুত্থানের পরে এখানকার জনজীবনে যে নতুন আশা, এক ধরনের আত্মপ্রত্যয় জন্ম নিয়েছে। সেটা মূলত 90 দশকের কবিতায় সমস্ত কবি লেখকদেরকে একটা নতুন পরিবেশের মধ্যে নিয়ে আসে। আমরা প্রধানত স্লোগান, আবেগ এগুলোকে কমিয়ে বলা যায় আমরা কিছুটা গভীরতার দিকে গেলাম, যেখানে ভাষার পরিবর্তন, একটা হলো ভাষার দিক থেকে, আর একটা হলো কবিতার আবেগের দিক থেকে। প্রধানত কবিতার যে ট্র্যাডিশনটা ছিল সেখান থেকে এটা বের হয়ে আসে, এবং এই পরিবর্তনটা এখনো অব্যাহত আছে। এবং যারা পরবর্তী কবিতা 90-এর পরের কবিতাগুলো কিন্তু 90-এর থেকেই একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে লেখা হচ্ছে। 90-এর কবিতার 90-এর ওই দশকে বিভিন্ন সাহিত্য আন্দোলন নিয়ে আলোচনা হতো, এবং উত্তরাধুনিক সাহিত্য আন্দোলন খুব ঢাকায়, কলকাতায় বেশ তখন খুব স্থান করে নিয়েছে। এই উত্তরাধুনিক সাহিত্য আন্দোলন মূলত আমাদের কবিতার একটা প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। আমরা ওই ইতিহাস, ঐতিহ্য এবং আত্ম আবিষ্কারের দিকে আরো মনোযোগী হয়েছি। আমরা রাজনৈতিক স্লোগান এবং নস্টালজিয়া থেকে বের হয়ে আমরা কিছু নতুন চিন্তা করেছি, যেটা একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড তৈরি করে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা তৈরি করে, এবং আমরা কিছুটা হলো একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে এই কবিতাগুলার সংগঠিত হয়েছে। ফলে 90 দশকের কবিতা 90 দশকের সময়ের চরিত্র ধারণ করেছে। এর অর্থ এই নয় যে পরেও এই 90 দশকের কবিতা এখনো লেখা হবে। ফলে 90 দশকের কবিতাই লিখেছে, কিন্তু পরবর্তী দশকেও একইভাবে তার সময়ের কথাই বলে। আমরা 90 দশকের যে পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলাম, সেই কবিতাগুলি সবার লেখার মধ্যেই নানা আঙ্গিকে নানাভাবে এসেছে, এবং আমরা কবিতার ট্রেডিশনাল যে ভাষা ভঙ্গি, ছন্দের যে একটা বাধ্যবাধকতা, এটা 90 দশকে প্রথম অপসারিত হয়। সে কারণেই 90-এর কবিতায় স্বতঃস্ফূর্ততা এবং প্রত্যেকেই লেখায় নিজস্ব একটা স্বাধীনতা অনুসরণ করতে, ব্যক্তির এবং কবির নিজস্ব স্বাধীন সত্তা থেকে কবিতা লেখার এক ধরনের স্পৃহা, সেটা কবিতার জন্য অনেক বড় ঘটনা, যেটা আমরা পূর্ববর্তীদের ধারাবাহিকতাকে অনুসরণ করাই না, নিজেরা নতুন করে ভাবা, নতুন করে আঙ্গিক তৈরি করা, এই ধরনের একটা প্রবণতা 90-এর দশকে শুরু হয়েছিল। বলা যায় পরবর্তীতেও সে ধারার পরবর্তী সময়ে সে ধারাগুলো রয়েছে, এবং পরবর্তী সময়ের সাথেই সেটা সঙ্গতিপূর্ণ হয়েছে। আর 90 দশকের আরো অনেক প্রসঙ্গ, নানা আলোচনা আসে। তবে 90 দশকের কবিতার একটা হলো আমাদের এই উত্তরাধুনিক আন্দোলন হয়েছে, এবং ওই আন্দোলনের ফল, আর একটা হলো
আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে সবাই মিলে চিন্তা করা, লেখা, এটার একটা পরিবেশ আমরা পেয়েছিলাম, সেটার প্রতিফলন ঘটেছে ভাষায়, আঙ্গিকে এবং বক্তব্যে। 90 দশক এ কারণে পূর্ববর্তী দশক থেকে আলাদা হয়ে গেছে। এ হলো আমার কথা। আরো অনেক ধন্যবাদ। যাবে তো এখানে। ধন্যবাদ বাতেন ভাই চমৎকার করে বলার জন্য। তুতিকুন্তার আবারও সম্ভবত সুনীল সরকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও উনি আসবেন। তো এ পর্যায়ে আমি তোমার কাছে যাচ্ছি। 90 দশকের আলাদা বৈশিষ্ট্য কি বলে তুমি মনে করছো আর কি? কোন বিশেষ কারণে এটি আলাদা? বাতেন ভাই খুব সুন্দর বলেছে। বাতেন ভাই যে বিষয়গুলো বলেছে সেগুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো যেগুলো আমার চোখে পড়েছে, যতদূর মনে পড়ে সেগুলো আলোচনা করছি। একটা বিষয় মনে রাখতে হবে যে শিল্প, সাহিত্য, দর্শন এগুলো হচ্ছে সমাজের একটি উপরিকাঠামো অবস্থান মার্ক্সীয় দর্শন অনুযায়ী। আমি মার্ক্সের ছাত্র, সেই হিসাবে এই বলতে পারি যে কবিতা, গল্প, ফ্যাশন, কথা কিভাবে বলবো, কোন ল্যাঙ্গুয়েজে বলবো, এগুলো মূলত সমাজের একটি উপরিকাঠামো অবস্থান, তার সুপার স্ট্রাকচার। আর সাবস্ট্রাকচার হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা, তার উৎপাদন ব্যবস্থা। দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক যেমনটি হবে, ঠিক তেমনটি ভাবে শিল্প, সাহিত্য, কবিতা, দর্শন ঠিক ওইভাবে রূপায়িত হবে। পরিবর্তনটা হয় সাবস্ট্রাকচারে, প্রভাবটা পড়ে, ফলাফলটা হয় কবিতায়, শিল্পে। সবসময় কবিতাতে এই ইফেক্টটা বেশি পড়ে, কারণ কবির একটি আরেকটি মানে হচ্ছে দ্রষ্টা, যিনি অনেক দূরে দেখতে পারেন। গাল্পিকরা যে পারেন না তা নয়, ঔপন্যাসিকরা পারেন না তা নয়, কিন্তু কবিরা দ্রষ্টা বলেই তিনি উৎপাদন স্তরের খুব গভীরের জায়গাগুলো তিনি দেখে ফেলেন, যে সমাজের উৎপাদনের জায়গা তো পরিবর্তন ঘটে গেছে। 90 দশক এমন একটি দশক যেখানে কিনা আমাদের পৃথিবীব্যাপী দুইটি অর্থনৈতিক ব্যবস্থার একটি নতুন বিলয় ঘটে গেল। একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আর একটি পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সোভিয়েত রাশিয়া পতনের পরে দুই শিবিরের রাজনীতির যে ডামাডোলে সারা পৃথিবী ভাগ হয়ে গেছিল, সেই ডামাডোলটা আশ্রে পড়ল বাজার অর্থনীতির ক্ষেত্রে, মার্কেট ইকোনমির ক্ষেত্রে, যেখানে কিনা বিক্রেতাই আর ক্রেতাই মূল্য নির্ধারণ করে, রাষ্ট্র নির্ধারণ করে দেয় না। কবিতাতে আসলো, কবি আর কবিতার মানে নির্ধারণ করে দেয় না, পাঠক তার মানে নির্ধারণ করে দেয়। অর্থাৎ পার্টিসিপেটরি মিনিংটা চলে আসলো। এর 80 বা 70 দশক বা 60-এর দশকেও শিরোনাম শাসিত কবিতা, শিরোনামটাই বলে দিচ্ছে কবিতার মানেটা কি। 70 দশকের কবিতা আমরা দেখেছি মিছিল, মিটিং, রক্ত, বিপ্লব, স্লোগান ধর্মিতা, প্রকাশ্য মানে যেটা মানে করার জন্য আর অন্য কিছু চিন্তা করতে হচ্ছে না। কবি সমস্ত কিছুই বলে দিয়েছেন, সমস্ত মূল্য নির্ধারণ করতে দিয়েছেন, হ্যাঁ, আর পাঠকের দরকার হয় না। আবার 90 দশকে এসে দেখছি কবিতার মানে নির্ধারণ করার ক্ষেত্রে পাঠক নিজে অংশগ্রহণ করছে, নিজে পার্টিসিপেট অংশগ্রহণ করছে বাজার অর্থনীতিতে। অর্থাৎ পণ্যের মূল্য বাজারে নির্ধারিত হচ্ছে, টেক্সটে নির্ধারিত হচ্ছে। 90 দশকের মানেটা আমরা এসে দেখলাম কবিতার সংশ্লেষণ ধর্মী, কবিতা লজিক্যাল ক্র্যাক ঘটে গেছে, মানেটা কবি নির্ধারণ করে দিতে পারছে না, পাঠক নির্ধারণ করছে। ভাষার ছুতমার্গটা দূর হয়ে গেছে, সাধু, চলিত, অশ্লীল, শ্লীল, তার গুরুচণ্ডাল সমস্ত কিছু মিশ্রণ ঘটে গেছে, সমস্ত সীমানা ভেঙে গেছে। কারণ ওই যে আমাদের একটি অর্থনীতি বিপ্লব ঘটে গেছে, পুঁজিবাজার অর্থনীতির এমন একটি প্রাবল্য দেখা দিয়েছে বাজার অর্থনীতির শিরোনামে দিয়ে যেখানে কিনা আর কোনো সীমানা নেই। অর্থাৎ যে ডক্টরস উইদাউট বর্ডারের মতন মিনিং উইদাউট বর্ডার, অর্থাৎ যত কবিতা তত মিনিং। সেই মিনিং উৎপাদনের জায়গাটা 90 দশকের বেশি পল্লবিত হয়েছে। তার মানে কিন্তু 80-র দশকে হয়নি কথা ঠিক নয়। 80-র দশকের সিংহভাগ কবি 90 দশক 70 দশকের প্রভাবে প্রভাবিত হলেও তার ভিতরে অনেক কবি, যেমন আমাদের মঈন চৌধুরী আছেন, আরো অনেক আছেন, যারা কবিতার ঢঙে, কবিতা বয়ানে, বুননে একটি নতুন ধারা নিয়ে এসছেন। 70 দশকের চেয়ে 80-র দশকের চেয়ে 90 দশকের থিঙ্কিং প্যাটার্ন, তার ভ্যালুস প্যাটার্ন, তার চিন্তা পদ্ধতিটা আলাদা। যা এখন প্রলম্বিত হচ্ছে, মূলত নয়ই প্রলম্বিত হচ্ছে, সেই জায়গাটা আমাদের
আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোথায় 70 বা 80 থেকে 90 দশক একটি থিঙ্কিং প্যাটার্নে নতুন নিয়ে আসলো। কারণ 60-এর দশকে যে আন্দোলনগুলো প্যারিস থেকে শুরু করে সারা পৃথিবীতে হচ্ছিল, 90 দশকে কিন্তু সমস্ত আন্দোলনের যে ডাটাগুলো, যে বই পুস্তকগুলো আমরা কিন্তু ঢাকায় আজিজ মার্কেটে পাচ্ছিলাম। যে কনস্ট্রাকশন বলি, পোস্ট মডার্নিজম বলি, সাবঅল্টার্ন বলি, সমস্ত চিন্তার জায়গাটা আস্তে আস্তে উন্মুক্ত হয়ে গেল। 90-এর তরুণরা কিন্তু সেই জিনিসটা নিল, সেই সংশ্লেষণ ধর্মী কবিতাটা নিয়ে আসলো। 90-এর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যে কবিতায় সংশ্লেষণ ধর্মিতার কারণে লজিক ক্রেক হচ্ছে, লজিক ক্রেক হওয়ার কারণে মানে পাল্টে যাচ্ছে, যে এক লাইন আরেক লাইনে মিল নেই। 70 দশকে দেখবেন কবিতার লজিক্যাল, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যুক্তি পরম্পরায় নিয়ে এসছে, যার জন্য কবিতা বোঝার জন্য অত কষ্ট করতে হচ্ছে না। কিন্তু 90-এর কবিতা দেখুন, আপনি যে কোনো কবিতার কবি নিন, আপনি ডাইরেক্ট পড়তে পারবেন না, কোথাও না কোথাও আটকে যাচ্ছে, কোথাও কোথাও লজিক্যাল ক্র্যাক ঘটছে। এই যে থিঙ্কিং প্যাটার্নের পরিবর্তন, এটি কিন্তু 90 দশকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ তার ভাষিক চেতনার ভিতরে সে সমস্ত কিছু সে আনতে পারছে, কারণ তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যা আনছে তার চেয়ে বেশি আরেকটি ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়র বাইরে সে আরেকটি ইন্দ্রিয় এখানে যুক্ত করছে। সেই যে থার্ড আইটা 90 দশকের কবিতায় কিন্তু আছে, সেটা কিন্তু 80-তেও ছিল, এটা কিন্তু উল্লেখ করতে হবে। কারণ 80-র ধারাবাহিকতা কিন্তু 90 কিন্তু এই উল্লম্ফনটা ঘটেছে। তার ধারাবাহিকতা হচ্ছে, 90 নিয়ে অনেক বিরোধিতাও আছে, কিন্তু মোটা দাগে এই বিষয়গুলো আমার চোখে পড়েছে। ওভার। তৌফিক, ধন্যবাদ। ধন্যবাদ প্রতিপদার, চমৎকার করে বলার জন্য। ইতিমধ্যে আরো দুটো মন্তব্য এসেছে, আমি পাঠ করছি, পাঠ করার পরে চলে যাব সুবীর সরকারের কাছে। কবি বিনীতা সরকার বলছেন, কবি মোহাম্মদ আব্দুল বাতেন ভাইয়ের কবিতা ও কথাতে সমৃদ্ধ হলাম। পাপড়ি গুহ নিয়োগী বলছেন, কবি মোহাম্মদ আব্দুল বাতেন খুব সুন্দর বলেছেন, কবিতাও ভালো লাগলো। পাপড়ি গুহ নিয়োগী বলছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের বন্ধু সুবীর সরকারের কাছে। আর আমি একটি মেসেজ পেলাম, শিবলি মুক্তাদির ভাই একটা মেসেজ পাঠিয়েছেন, বিদ্যুৎ এলো, আমি চেষ্টা করছি ঢোকার জন্য। দেখি উনি আসুক, আমরা ওয়েট করছি। আর বন্ধু সুবীর সরকার ইতোপূর্বে কিছুক্ষণ আগেই বাংলাদেশের 9 দশকে দুজন কবি 90 দশক নিয়ে কথা বলেছেন। তো এখন ঠিক ওপার বাংলার পার্সপেক্টিভে 9 দশকের যে কবিতার যে আলাদা বৈশিষ্ট্য, এই বিষয়টি কি? এই বিষয়টি কি বলে তুমি মনে করবা, বা 90 দশক কেন আলাদা হলো আর কি? তুমি কি আমার টেক্সট বুঝতে পেরেছো? আসলে আমি জ্যোতির বক্তব্য শুনছিলাম। জ্যোতি 90 দশকের বৈশিষ্ট্য বা চরিত্র নিয়ে যেগুলো বললেন, সে পুরোটাই বলে দিয়েছে। বাতেন ভাইও ভালোই বলছিলেন। আসলে জ্যোতি বলার পরে আমার নতুন করে কিছু বলার নেই। আমি দু একটি বিষয় শুধু 90-এর বৈশিষ্ট্য ইতিমধ্যে বলি, যে 90 দশকে আমরা যারা লিখতে এসেছি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভারত বাংলাদেশ এই দুই বঙ্গেই, কিন্তু দুই বঙ্গের 90 দশকের কবিদের কবিতার সাথে কিন্তু আমার একটা নিজস্ব ব্যক্তিগত সখ্যতা তৈরি হয়েছিল 9-এর দশকেই। জ্যোতি কিছুটা জানে, কেননা বাংলাদেশে আমাদের মাহমুদ কামাল ভাইয়ের যে অরণি, সে অরণি কিন্তু যে সংকলনটা করেছিল, সে সংকলনে বাংলাদেশ পর্বের প্রায় অনেকটাই আমরা পাই। এবং পরবর্তীকালে আরেকটি বই আমি পাই, গাজী আলমগীর সম্পাদিত 90 দশকের কবিতা বাংলাদেশের। আমাদের এখানেও অনেক সংকলন বেরিয়েছে। এছাড়া 90 দশকের অনেক কবির কবিতার সাথে এবং তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কথাবার্তা যখন হতো, আমি 90 দশকের খবর বাংলাদেশের চর্চা, বিশেষ করে মুজিব মেহুদী আমার বন্ধু। মুজিব তখন ময়মনসিংহ শহরে থাকে, সে দ্বিতীয় চিন্তা নামে একটি পত্রিকা করে। মুজিব এখন ঢাকায় থাকে, মুজিবের ছেলেও ভালো লিখছে, প্রত্যপতি বেহেরি। এদের কাছ থেকে কিন্তু নিয়মিত একটা খবর পেতাম 9-এর দশকে। আসলে 90 দশকের কবিতার 4টি বৈশিষ্ট্যের কথা আমি বলবো, যেটা খুব স্পেসিফিক্যালি এই বৈশিষ্ট্যগুলো 90 দশককে স্বতন্ত্র করেছে বলে আমার বিশ্বাস। এক কথা হচ্ছে বহুরৈখিকতা। 90 দশকের কবিদের দেখাগুলো, তাদের যে দেখা, সেই দেখাগুলো এত বহুরৈখিক। তারা একটি দৃশ্য দেখছে, সেই একটি দৃশ্যের মধ্যে তারা আরো 10টি দৃশ্য দেখছে। এই যে দৃশ্যের পর দৃশ্যের সমাহার তারা তুলে এনেছেন তাদের কবিতায়। এই বহুরৈখিকতা, বহুস্বরিকতা। 90 দশকের কবিতার কত রকমের কণ্ঠ ঢুকে গেছে 90 দশকের কবিতায়। 90 দশকের কবিতায় ধান বাংলার পাখি ঢুকে গেছে।
90 দশকের কবিতায় শহরের কোনো আলোচনা চক্রের ধারা বিবরণী ঢুকে গেছে। 90 দশকের কবিতায় গ্রাম বাংলায় একটানা 10-12 দিন ধরে চলা বৃষ্টির গল্প ঢুকে গেছে, আবহাওয়া সংবাদ ঢুকে গেছে, বহু স্বর। একজন কৃষক যেভাবে কথা বলছেন, একজন অধ্যাপক যেভাবে কথা বলছেন, একজন ছাত্র যেভাবে কথা বলছেন, মিছিলের স্লোগানগুলো যেভাবে হচ্ছে, নানান রকম স্বর ঢুকে গেছে 90-এর কবিতায়। এবং 90-এর কবিদের সাথে লোকজীবনের একটা সম্পর্ক। 90-এর কবিতায় কিন্তু গ্রাম বাংলা, আমাদের গ্রাম্য জীবন, লোকজীবন তীব্রভাবে উঠে এসেছে। এবং 90 দশকের কবিতায় আরেকটি জিনিস জ্যোতি কিছুটা বলেছেন, যুক্তি ফাটল। এই যুক্তি ফাটলের উল্লেখ 90 দশকে আমরা কিন্তু তীব্রভাবে পাই। এবং 90 দশকের আরেকটি বড় বৈশিষ্ট্য, কবিতার ভেতর দিয়ে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি করা যায়, কবিতা যে আত্মীয়র মতো, কবিতা যে আত্মীয়র মতো আপন, কবিতা যে একজন কবির জীবনে আত্মীয়র মতো মায়া তৈরি করে দেয়। আমরা মায়া একজন কবি তার কবিতায় মায়া বেছান, মায়া গোছান। এই আত্মীয়তার একটা ব্যাপার, যৌথতার একটা ব্যাপার, একটা জ্যোৎস্না ভেজা গ্রাম্য উঠোনের কথা আমরা 90 দশকের কবিতায় পাই। এর বাইরে অন্যরকম কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু এই 4টি বৈশিষ্ট্যই আমার মনে হয় 90 দশকের কবিতার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া যা বলার জ্যোতি তো বলেছি, আমার নতুন করে আর কিছু বলার নেই। ধন্যবাদ সুবীর সরকার। আমি তোমাকে এক্ষুনি ছাড়ছি না, আমি আবারও চলে যাব কবিতা পাঠে। কিন্তু তুমি স্ক্রিনের শুরুতে রয়েছো, তোমাকে দিয়ে কবিতা পাঠ শুরু করব। তার পূর্বে আমি একটি মন্তব্য পাঠ করছি। ফরহাদ খান চৌধুরী বলছেন, 90-এর কবিদের সারিতে অবধারিত নাম জ্যোতি পোদ্দার। ওই কবিদের সারণী থেকে আত্মগোপনে যাওয়া কবিও জ্যোতি পোদ্দার, যিনি আরো ধ্যানমগ্ন হয়েছে কবিতার হেরায়। একদম। আমাদের বন্ধু ফরহাদ খান চৌধুরীর বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট করছি। জ্যোতি আমার অহংকার, আমাদের অহংকার। খুব পাওয়ারফুল পোয়েট, কিন্তু খুব ফাঁকিবাজ। জ্যোতি খুব ফাঁকিবাজ, কিন্তু জ্যোতি খুব পাওয়ারফুল পোয়েট। একদম আমি সম্পূর্ণ একমত। এখন আমি চলে যাচ্ছি কবিতা পাঠে। সুবীর সরকার, তুমি এখন আবার একটি কবিতা পাঠ করবে দর্শকদের উদ্দেশ্যে, এরপরে কবিতা পাঠ করবেন। আচ্ছা, তুমি দুটো কবিতা পাঠ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি দুটো পড়বে, এরপরে জ্যোতি পোদ্দার দুটো। আর যেহেতু স্ক্রিনের সব শেষে রয়েছেন আব্দুল বাতেন ভাই, বাতেন ভাই পাঠ করবেন দুটো সবার শেষে। এ পর্যায়ে দুটো কবিতা নিয়ে আসছেন সুবীর সরকার। ভাঙা সম্পর্কের গান। ক্রমশ গভীর হচ্ছে ফাটল, ফ্রেমের ভেতর থেকে হারিয়ে যাওয়া ফটো কিভাবে বুঝি একটা খরা প্লাবিত জনপদ হয়ে উঠতে থাকে। এদিকে বুনো মহিষের গলায় ঘন্টার শব্দ, গভীর বন থেকে গড়িয়ে আসে হুইসেল ও পর্যটক। আমি বন্ধ চোখের নিচে সহজেই টেনে আনি বৃক্ষের ছায়া, গিনিপিগের লেজ, বয়াতির চুল ওড়ে নিঃসঙ্গ মনে হতেই টেনে আনি ঘোর দৌড়ের মাঠ। নখে ময়লা জমছে আর ইট চাপা ঘাসে মিশে যাচ্ছে জলের দাগ। আরেকটি কবিতা পড়ছি। সারাদিন কমলা লেবু বিক্রি করি, সারাদিন কমলা লেবু বিক্রি করি, সন্ধেবেলায় খেতে শুরু করি এক ধরনের হালকা খাবার। মেয়েদের সঙ্গে কথাবার্তা শুরু করবার আগে আমাকে ঝুলিয়ে রাখতে হয় কয়েক টুকরো দিগন্ত রেখা। অসংখ্য ধূপকাঠি পুড়ে যাচ্ছে প্রতিদিন, নতুন করে শিখে নিতে হচ্ছে অভিবাদনের কায়দা কানুন। সারাদিন কমলা লেবু বিক্রি করি আর খাঁচা ভর্তি বাদরের সামনে দাঁড়িয়ে হিহি করে হাসি। ধন্যবাদ, ধন্যবাদ সুবীর সরকার। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি জ্যোতি পোদ্দারের কাছে। তবে একটি কথা বলে রাখছি, বাতেন ভাইয়ের কবিতা পাঠ শেষে সুবীর তুমি মাথায় রেখো, তোমার বিষয়ে একটি সম্পূরক রিকোয়েস্ট এসেছে আর কি। ফরহাদ খান চৌধুরী লিখেছেন, সুবীর মৈশাল বন্ধুর গান শোনাও। বিষয়টা মাথায় রেখো আর কি। তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি পোদ্দার, তুমি দুটি কবিতা পাঠ করো, এরপর কবিতা পাঠ করবেন বাতেন ভাই। ধন্যবাদ। ফরহাদ খান চৌধুরী আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। ফরহাদ খান চৌধুরী শুক্রবারে আমরা পাশাপাশি বিল্ডিং এ থাকতাম আর কি। তো কবিতা লেখবার পরে পাঠকের জন্য কবির ভিতরে এক ধরনের তৃষ্ণা জাগে।
তো রাতের বেলা যখন কবিতা লিখে ফেলতাম আর কি, নিজে পড়তাম, আনন্দে লাফিয়ে পড়তাম, তখন একজন পাঠক দরকার। 10টা 11টা 12টা বাজে, তখন ফরাদের 64 নম্বরে আমি থাকতাম, 71-এ, ওই 64-তেই দৌড়ে যেতাম। প্রথমে অফিস থেকে ফিরতেও আর কি ক্লান্ত শরীর, ম্যাচে অনেকেই আছে, প্রত্যেকে কবি নয় কিন্তু প্রত্যেকে ম্যাচ মেম্বার। ওর একটা ঢাউস খাতা ছিল, ওই খাতাতে, ট্যালি খাতাতে কবিতা লিখতো। আর আমি এই কবিতাটা লিখেই, যে কোনো কবিতা লিখেই ওর কাছে দৌড়িয়ে যেতাম। মানে কবির সাথে যে পাঠকের যে একটি যুক্ততা, এই তারা আমি ওই ওই ফরহাদ খান চৌধুরীর সাথে আমার সেই সময়ে 90 দশকের 93, 94, 95, 96 এই সময়গুলোতে একটা ছিল। মানে ও আমার অনেক কবিতারই প্রথম পাঠক, প্রথম সমালোচক। হয়তো শুনছে, কদিন পর বলছে ওই জায়গাটা একটু প্রবলেম আছে, ওই জায়গাটা সমস্যা আছে। যার জন্য বন্ধু, যে বললাম না যে বন্ধুরাই মূলত আমাকে কবিতার জগতে নিয়ে এসছে। ফরহাদ নিজেও আবৃত্তিকার, ফরহাদ নিজেও আমাদের কবি, ভালো কবিতা লিখেন, কিন্তু পাঠক হিসেবেও চমৎকার, ও বারবার লিখেছে। তার জন্য ওর সম্পর্কে কথাটা না বললেই নয়। আরেকজন আছে অমিতাভ পাল, আমরা একই সাথে কলেজে ছিলাম। তো ও যখন ঢাকায় চলে এলো, তখনও ওর সাথে ওর ওই মানে মগবাজারে একটি মেসে থাকতো। আমাদের সবার আগে চাকরিজীবী ও, মানে ওর পকেটে আমার পকেট, আমার পকেটে আমার পকেট, এরকম চিন্তায় ছিল অবস্থা। তো সেই সময় চিন্তার একটি জায়গা, ক্ষেত্রটা এই দুইজনের কাছ থেকে আমি পেয়েছি পারস্পরিক আলোচনার ভিতর দিয়ে। আজকে আমি তাদের দুজনকে স্মরণ করছি, দুইজনে আজকে অনে আছে, ভাল লাগছে। আমি একটি কবিতা পড়ছি, যেহেতু কথা বলার জন্য সময় নিয়ে নিলাম। মেজেন্টা রঙের বিকেল যে তোমার পছন্দ, সেটি আমার অজানা নয়। ভাঁজ খোলা কাপড়ের ভেতর থেকে পেন্সিলে আঁকা পেঁচানো ধূপ গন্ধ ছড়িয়ে ছড়িয়ে পড়ে ধুনুচি বেয়ে তোমার উচ্চকিত বিকালের উঠানে। অথচ দেখো, আমার বিকেল সাদা মাদা মেরমেরে বিকাল, তেলে ভাজা পাপড়ও তেনা তেনা হয়ে পড়ে থাকে চায়ের পিরিচে। চিনি ছাড়া চায়ের কাপে বারবার সশব্দ চুমুক। বিকেলে দৈনিক খবরে মুখ গুজি তুমি বিড়বিড় করো মনোযোগী পরীক্ষার্থীর মতো। আমি ফেল মারা মার্কশিট, একই ক্লাসে ফি বছর খাঁচাবন্দি পাখি। আর তুমি উচ্চকিত বিকালে পরিযায়ী পাখি, নয়া জালে আঁকো আত্মপ্রতিকৃতি। চোখ মেলে তবু বাইরে জল রং আঁকা, অন্ধকার দেখবে না কিছুতেই। আমি ফেল মারা মার্কশিট, আর তুমি একই ক্লাসে ফি বছর খাঁচাবন্দি পাখি। ওভার। ধন্যবাদ ফরহাদ। ধন্যবাদ তৌফিক। হ্যাঁ, চমৎকার চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। বাতেন ভাই, আপনি দুটি কবিতা পাঠ করবেন, এরপরে আমি চলে যাবো আবার সুবীর সরকারের কাছে। নর্দার্ন লাইট। ছায়ার আপেক্ষিক অন্ধকারে ভাসছে প্রতিকৃতি। এই আমি বর্ণিল অরোরা, উচ্ছন্ন রেখাংশ দিয়ে এঁকে যায় ক্লাস্টার গুচ্ছ। তোমার মৌন অ্যাটলাস। সব কিছু এখন শিথিল, ভর কেন্দ্র সরে যায়। মানুষ আর পৃথিবী, চিন্তার সব লেন খোয়ারে মিহি হয়ে আসে স্বর, পেন্ডুলাম স্রোত হয়ে আসে। অলমজান গিলে যতদিন বাঁচা যায়, ঢের আগে মৃতের হাড় এখনো দাবি করে বেঁচে আছে প্রাণ। ডানাওয়ালা উভচর ট্যাক্সিগুলো ছেয়ে ফেলছে মন হাইপার রিয়েলিটি থেকে ডাউন সিনড্রোম। চারদিকে সব অপটিক্যাল ভিউ পাল্টে যায়। অন্ধকার থেকে আসা সব বস্তু অন্ধকারে ফেরে। চিন্তার কাঠামোর মধ্যে ঢুকে গেছে সায়ানাইট। মানুষের ভেতর দ্বন্দ্বমান টেকটনিক প্লেট। চেতনার আগেই ছিল কোয়ান্টেরাইন নিধান। লগ এরিয়া। কয়েনটা ফ্লোরে পড়ে ঘুরছে। ধ্বনি আর ঘূর্ণনের প্রতিটি মোমেন্ট একটি ঘটনা বিন্দু। একটি স্তব্ধ পাতা থেকে ঝরে পড়া জলকানা এতে প্রতিবিম্বিত। স্বপ্নের মধ্যে উঠছে পাড়ার ঘটনা, নিছক স্বপ্ন নয়,
সেই একটি সম্ভাব্যতা যা প্রাণের অবলোহিত আলোয় ঘুমিয়ে আছে, যেখানে স্থান ও কাল একীভূত। শেষ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। এই পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি কবি সুবীর সরকারের কাছে একটি প্রশ্ন নিয়ে। সুবীর সরকার, কবিতা হলো প্রতিবার এক নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমরা কিভাবে অর্জন করি? আসলে আসলে সমস্ত জীবন ধরেই তো আমরা একটি কবিতায় লিখছি। আমি যখন একটি কবিতা লিখে ফেলি, সেই কবিতাটি লিখে ফেলার পরে আমার ভেতরে একটা অদ্ভুত চুরমার সমুদ্রের ঢেউয়ের শব্দ তৈরি হয়, শব্দ প্রবাহ তৈরি হয়, যা আমি যা বলতে চেয়েছিলাম আমি সেই কবিতায় বলতে পারিনি। তখন আমাকে পরবর্তী কবিতার দিকে যেতে হয়। এই যে একটা অদ্ভুত ভাঙচুরের ভেতর দিয়ে যে কবিতার জার্নি, কবিতার যাত্রা, আমি হাঁটছি, ঘুমোচ্ছি, খাচ্ছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, ভেতরে একটা তীব্র অস্থিরতা। একটি শব্দ খুঁজছি, পাচ্ছি না। একটি শব্দের জন্য আমার আকুতি বিকুতি। প্রতিবার কবিতা লেখার পরে আমার মনে হয় আমি ঝর্ণার জলে স্নান করে এলাম, কিন্তু আমার স্নান সম্পূর্ণ হলো না। আমাকে নতুন করে পুনর্বার আরো 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 স্নানের দিকে যেতে হবে। সারা জীবন ধরেই তো আমরা লিখি, প্রতিদিন লিখি, প্রত্যেকটা লেখাই নবজন্মের মতো। এভাবেই ব্যাপারটিকে দেখি। বাতেন ভাই খুব ভালো পড়েন, খুব মগ্ন মানুষ। বাতেন ভাইয়ের কবিতার শুনতে শুনতে, কথা শুনতে শুনতে মনে হচ্ছে ভদ্রলোক খুব মগ্ন, খুব নিবিড়, ভেতরে নিজের ভেতর ডুবে আছেন। উনি কবি, সত্যিকারের একজন খাঁটি কবি। বাতেন ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ সুবীর সরকার। আমি চলে যাচ্ছি জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি, তোমার কাছেও সুবীর সরকারকে আমি যে প্রশ্নটি করলাম, একই প্রশ্ন তোমার কাছেও রয়েছে। কবিতা হলো প্রতিবারই এক নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমরা আসলে কিভাবে অর্জন করি? আসলে ইট ওয়ার্কস, বাট ইট ইজ নট এক্সপ্রেসেবল। মানে এটি কাজ করে, কিন্তু প্রকাশ যে কিভাবে হয় সেটি আমার মতন এই মানে অকবির উত্তর দেওয়া খুব কষ্টকর। কারণ একটা বিষয় কি, আমরা তো ইন্দ্রিয় দ্বারাই মূলত সম্পর্কিত হই আমাদের সারাউন্ডিং এর সাথে, আমাদের পরিবেশের সাথে ইন্দ্রিয় দ্বারাই সম্পর্কিত হই। সে সম্পর্কিত বয়ানটা, ইলেকট্রিসিটি চলে গেছে, অন্ধকার আছে, সে সম্পর্কিত বয়ানটাই মূলত আমরা ভাষায় প্রকাশ করি। ভাষা তো আমাদের বাহন, আমরা ভাষিক জীব। এই ভাষিক জীব যখন কিছু বয়ান করি, মূলত তার পিছনে থাকে ইন্দ্রিয়ের একটি প্ররোচনা, ইন্দ্রিয় থাকে অন্য কিছুর সাথে সম্পর্কিত থাকে। তার মানে যত বেশি সম্পর্কিত হবে ইন্দ্রিয়, তত বেশি ভাষার মাধ্যমে সেটা প্রকাশিত হয়। কিন্তু কবিতা এমন একটি জায়গায় খেলা, যে যদি আমি ইন্দ্রিয় যা দেখে তাই যদি বলি, সেটা অনেকটা সময় বাজারে ফর্দর মতন হয়ে যায়। কিন্তু কবিতা তো বাজারের ফর্দ নয়, কারণ প্রত্যেকটা শব্দ একটি পোয়াতি শব্দ, সেখান থেকে অনেক মানে উৎপাদিত হয়, কবিতার মানে ভরে দেয়, যার জন্য শব্দের মানে কিছুদিন পর পর পাল্টে যায়। পুরনো ডিকশনারি আর বর্তমান ডিকশনারি দেখলে বোঝা যাবে যে একটা শব্দের ভিতরে কত মানে যুক্ত হতে 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 একটা শব্দের কত মানের সংখ্যা হয়ে গেছে। যেমন অজ শব্দটি বর্তমানে 92টা মানে, মানে কালে কালে সময়ে সময়ে এই শব্দটার মানে ঢুকেছে। কেন? ওই সেই কবি, ওই সেই লেখক, ওই সেই চিন্তাবিদ শব্দটার মানে নিয়ে এসছে। তো কবিতা বয়ানের ক্ষেত্রে আমি ওই ইন্দ্রিয়ের বাইরে যে যে আরেকটি ইন্দ্রিয় মন আছে, মন এর আগে যেটা নো মাইন্ড, সে নো মাইন্ড থেকে যে সম্পর্কিত হয় সেটাই কবিতায় চলে আসে। সে বুঝতে পারে না যে আসলে কোন লজিক্যালি কিভাবে এই বাক্যটা চলে আসলো, এই আঁতরঘরের সংবাদটা আসলে কিভাবে যে এক্সপ্রেস করা যেতে পারে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার কাছে একটি মানে আমি নিজে অনুভব করি আসলে যে এই বাক্যটা আমি আমি কি করে লিখলাম। যেমন আমার একটি 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 কবিতা ছিল এরকম, যে এরকম যে নাম যশের কারণে গোলাপ ভালোবাসি। আমরা সত্যি তো গোলাপকে সবাই ভালোবাসি,
কারণ গোলাপ সকলেই ভালোবাসে, তাই আমরা ভালোবাসি। গোলাপ সকলের ফুলের রানী, তাই আমিও ফুলের রানী। কিন্তু আমি কি নিজে নিজে ফিল করেছি যে গোলাপকে কেন ভালোবাসি? কিন্তু আমি নাম যশের কারণে আমি গোলাপকে ভালোবাসি, গোলাপ ইরানি ফুল, গোলাপ অমুক কালার আছে, তাই গোলাপকে ভালোবাসি। এই যে লজিক্যাল জায়গাটা আমি আমি মেনে নিয়েছি। এই ভালোবাসা জনস্রোত, মানে অন্যের কাছ থেকে আমি পেয়েছি, নিয়ে আমি বলছি আমি গোলাপকে ভালোবাসি, লাল গোলাপকে ভালোবাসি। পাঠ্য বই বাহিত, পাঠ্য বই আমার এই কথা বলে দিয়েছে। এই কথা নতুন মানে কি দাঁড়ালো, নতুন অভিজ্ঞতাটা কি দাঁড়ালো? গোলাপের সুবাসিত সৌরভ আর তার তীক্ষ্ণ কাটার কাছে গিয়ে দেখেছি ভালোবাসা ও ঘৃণা প্রকৃত প্রস্তাবে আমার নয়, প্রাচীন বিশ্বাস প্রসূত। এটিও প্রাচীন বিশ্বাস দ্বারা তাড়িত হয়েছি। এই গোলাপের কাঁটা থাকে, সেখানে ঘৃণা থাকে, তার আগে ফুল থাকে, সেখানে ভালোবাসা থাকে। সেটাও হচ্ছে সেই প্রাচীন বিশ্বাস দ্বারা তাড়িত, সকলেই জানে। সেখানে তো আমার অভিজ্ঞতাটা কি দাঁড়ালো? এই হচ্ছে আমার তাড়নাটা। আমি অ্যাটাচ ফিল করতে পারছি না। আমাকে অ্যাটাচ ফিল করতে হবে। আমি যেটা লিখছি যে তার 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 ক্ল্যারিটির জন্য আমাদের সম্পর্কিত হতে হবে। এই দুটাই তো আমি পাঠ্য বই বাহিত, সকলে বলে প্রাচীন বিশ্বাস যে গোলাপের কাঁটা আছে, ঘৃণা আছে, ফুল আছে, সুবাস আছে। তাই কি করেছি? অন্যের স্বাদে বিষাদ করেছি আমার একান্ত নিজস্বতা। মানে আমি বিং হিসাবে আমার যে নিজস্বতা আছে, সেই নিজস্বতা দিয়ে গোলাপের কাঁটা এবং ফুলকে আমি অনুভব করিনি, গোলাপের সৌন্দর্য অনুভব করিনি। প্রাচীন বিশ্বাস দ্বারা পাঠ্য বই দ্বারা হয়েছি। কি বলেছি? অন্যের স্বাদে বিষাদ করেছি আমার নিজস্বতা। আমি আমার নিজস্বতা পাইনি। এই যে আমি অ্যাটাচড ফিল করতে পারছি না, না ফিল করার যে বেদনাটা, সেটা আমি বয়ান করেছি। এই হচ্ছে আমার কবিতা লেখার অভিজ্ঞতাটা। কিন্তু সেখানে এটি ওয়ার্কস, বাট ইট ইজ নট এক্সপ্রেসেবল। যে কিভাবে এটা প্রকাশ হবে নতুন অভিজ্ঞতার ক্ষেত্রে, এটি তৌফিক আমি এটা বয়ান করতে পারবো না। ওভার। যেটুকু বলেছো এটুকুতেই আমরা মুগ্ধ। বাতেন ভাইয়ের কাছে যাওয়ার পূর্বে আমি দু তিনটি মন্তব্য পাঠ করছি। ফরাদ খান চৌধুরী বলছেন, বাতেন ভাইয়ের কবিতায় চিত্রায়নের বিচিত্র সব মিশ্রণ প্রবাহ দেখে আশান্বিত করছে। কবি বিনীতা সরকার বলছেন, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। সমগ্র অনুষ্ঠানটিতে এক সূত্রে এত সুন্দরভাবে গাঁথার জন্য ও আমাদের তথা শ্রোতা বন্ধুদের উপহার দেওয়ার জন্য মাননীয় সঞ্চালক মহাশয় তৌফিক জহুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আসলে মহাশয় নই, আমি একজন ক্ষুদে শব্দ শ্রমিক। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি বাতেন ভাইয়ের ছোট ভাই জ্যোতি পোদ্দার এবং সুবীর সরকারের বন্ধু। জয় দাস বলছেন, অসাধারণ। জয় দাস আবারও লিখছেন, প্রাচীন বিশ্বাসে ভালোবাসা থাকলে সেটা কি প্রাচীনপন্থী হব? এই প্রশ্নটি সম্পূরক প্রশ্ন। এই প্রশ্নটি আমি অবশ্যই তিনজনকে করব। তার পূর্বে বাতেন ভাই চলে যাচ্ছি আজকের আমাদের নির্ধারিত প্রশ্নটি নিয়ে। বাতেন ভাই, কবিতা হলো প্রতিবারই এক নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমরা আসলে কিভাবে অর্জন করি? আমরা অনুষ্ঠানটা শুরু করেছি 1 ঘন্টা আগে। অতএব 1 ঘন্টা আগ থেকে 1 ঘন্টার মধ্যে পৃথিবীর সব বদলে গেছে। পৃথিবীর স্থান পরিবর্তন হয়েছে, আমার শরীরের জৈব রাসায়নিক পরিবর্তন হয়েছে, প্রকৃতির সমস্ত কিছুই স্থান পরিবর্তন করছে। আমার শরীরের এবং বাইরের এই জগতের কোনোটাই স্থির নয় এবং সব পরিবর্তনশীল। এবং এই পরিবর্তনশীলতার মানেই হচ্ছে সময় একটা চলমান। যেহেতু সময় চলমান, অতএব আমাদের মনের, চেতনার, অবচেতনের জগৎ কখনোই একটি জায়গায় স্থির থাকে না। সে আমার বয়স, জীবন, অভিজ্ঞতা এবং কল্পনা শক্তির সাথে সাথে আমার সৃষ্টির উন্মাদনার মধ্যে সে প্রতিনিয়ত সামনের দিকে যেতে থাকে। আমরা যদি এটা না থাকতো, তাহলে আমরা একটি কবিতা লিখে সেখানেই থেকে যেতাম। আমরা যে কবিতাই লিখি না কেন, সেটা সেটা আমাদের মধ্যে আরো অতৃপ্তি তৈরি করে। এর চেয়ে ভালো কবিতা আমার আসা উচিত। মানে আমি যা বলতে চাই, আজও আমি তা বলতে পারিনি। কবির জন্য এইটি হচ্ছে বড় অনুপ্রেরণা, যে যা আমি লিখতে চাই, যা আমি বলতে চাই, সেটা আজও আমার বলা হয়নি, সেটা আমি বলতে পারিনি কেন? যে আমি স্থির নই, আমার চেতনা ক্রমবিবর্তমান। আমি 10 বছর আগে জগৎকে যেভাবে দেখেছি, এখন সেভাবে দেখি না, আবার 10 বছর পরে আমি সেভাবে দেখব না। একই সাথে আমরা যে যে বস্তু জগতের মধ্যে বসবাস করি, সেই জগতে সবকিছু পরিবর্তন হচ্ছে।
বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান, মানুষের জীবনবোধ, মনোজগৎ সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তা আমি কবিতায় প্রতি মুহূর্তে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার কারণেই আমি নানার মুহূর্তে, প্রতি মুহূর্তে যেসব অনুভূতি আমার মধ্যে আসে, সেই অনুভূতিগুলো নতুন নতুন কবিতার জন্ম দেয়। এবং আমার মনে হয় প্রত্যেক কবির জীবনেই, তিনি অবচেতনে হোক অথবা সচেতনে হোক, তিনি আসলে চলমান সময় এবং এক ধরনের বিবর্তনের মধ্যে এই কবিতাকে ধারণ করেন। প্রতিটি কবিতা তৈরি হয় তার পরবর্তী স্টেপের মধ্যে, যে তার চেতনা বিবর্তমান, তার মধ্যে থেকে এটা বের হয়েছে। আমাদের চেতনা যদি স্থির থাকতো, আমাদের কল্পনা চেতনা যদি একই জায়গায় থাকতো, তাহলে আমরা একইভাবে একই প্যাটার্নের মধ্যে থাকতাম, কিন্তু এটা সম্ভব না। আমাদের জীবন যেহেতু চলিষ্ণু এবং 21 শতকে, আমরা 90 দশকে শুরু করেছি, এই 21 শতকের মধ্যে 3টা দশকের মধ্যে গোটা পৃথিবীর নলেজের জগৎ, জ্ঞানের জগৎ, প্রযুক্তির জগৎ, দর্শনের জগৎ পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবং এটা 21 শতক, এই 21 শতক সম্পর্কে যদি আমার মানে অবজারভেশন থাকে, নলেজ থাকে, তাহলে আমি যে চিন্তা করব, আমি যে ভাববো, সেগুলো আমার কবিতার মধ্যে ঢুকে যাবে এবং আমার কবিতা দিয়েই আমি সেটা প্রকাশ করার চেষ্টা করব। 21 শতক ঠিক, এটা নতুন একটা শতাব্দী, এটাকে বলা হয় জিরো টাইপ সিভিলাইজেশন। এই জিরো টাইপ সিভিলাইজেশন কিন্তু একটা নতুন সিভিলাইজেশনের সূচনা। পৃথিবীর রাজনৈতিক সামাজিক যে প্রেক্ষাপটটা আমরা দেখি, ওই প্রেক্ষাপটটা কিন্তু একটা বহুত ইঙ্গিত বহ। আমরা যে করোনা কালের মধ্যে আছি, 100 বছর আগে স্প্যানিশ ফ্লু পরে আর আমরা এরকম মহামারী দেখি নাই। তো আমাদের এই যে অভিজ্ঞতা নতুন, আরো অনেক অভিজ্ঞতা সামনে আসবে, পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন হবে, অনেক গোলযোগ হবে। তা আমরা কবিতায় লিখবো, আমাদের কবিতার মধ্যে প্রকৃতি থাকবে, ভূ রাজনৈতিক পরিবর্তন থাকবে, এই আবহাওয়া বিজ্ঞান থাকবে, বিজ্ঞান থাকবে, দর্শন থাকবে, সবই থাকবে। এবং এগুলোই আপনাকে, কল্পনাকে, চিন্তাকে সে সামনের দিকে নিয়ে যায়। আর কবিতা যখনই লেখা হয় সেটাই নতুন কবিতা, এবং পরের কবিতা নতুন কবিতা। এবং একটি কবিতাও আপনি আগেরটা এবং পরেরটা, দুটাকে আপনি এক করতে পারবেন না, কারণ যখন কবিতা কবি লেখেন, ওই মুহূর্তে তিনি নতুন এক সৃষ্টির উন্মাদনা থেকেই কবিতাটির জন্ম দেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাতেন ভাই, চমৎকার করে বলার জন্য। আমরা আসলে দর্শকরা প্রশ্ন করলে তখন আমরা আমাদের নির্ধারিত প্রশ্নগুলো থামিয়ে দিয়ে দর্শকদের প্রশ্নগুলো আমরা তাৎক্ষণিকভাবে নিয়ে উপস্থিত যারা আমন্ত্রিত গেস্ট থাকেন তাদেরকে আমরা করি আর কি। যেহেতু স্ক্রিনে সামনে রয়েছেন বাতেন ভাই, আপনি কি এখন প্রস্তুত নাকি আপনি পরে উত্তর দিবেন বাতেন ভাই? একটি সম্পূরক প্রশ্ন এসেছে, তাহলে আমি বাতেন ভাইকে দিয়ে শুরু করছি। বাতেন ভাইয়ের পরে এই একই প্রশ্ন উত্তর দিবেন সুবীর সরকার এবং সবশেষে দিবেন আমাদের বন্ধু জ্যোতিপোদ্দার। প্রশ্নটি করেছেন জয় দাস। প্রাচীন বিশ্বাসে ভালোবাসা থাকলে সেটা কি প্রাচীনপন্থী হয়? আব্দুল বাতেন ভাই। বিশ্বাসের ব্যাপার এক জিনিস, আর একটা হলো বিশ্বাস হলেই যে প্রাচীনপন্থী হবে তা না। বিশ্বাসের সাথে আপনার প্রাচীনপন্থী হওয়ার কোনো বিষয় না। বিষয়টা হলো যে আমরা তো অনেক কিছুই, পুরানো অনেক জিনিসই আমরা বিশ্বাস করি বা ধারণা করি, আইডিয়া করি, এগুলা দিয়ে আপনি প্রাচীনপন্থী আর শ্রেণীকরণের সম্ভব না। আমরা 2000 বছর আগের অনেক ঘটনা, আমরা ইতিহাস পড়ি, আবার অনেক ধর্মীয় কাহিনী পড়ি, সবগুলোই আমার সমগ্র জীবনের অংশ। হ্যাঁ, আমি প্রাচীন, নতুন, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের সমস্ত কিছু নিয়েই আমি একটা মানুষ। আমার আমার অস্তিত্বের মধ্যে অনেক প্রাচীন অস্তিত্ব আছে, অনেক প্রাচীন ইতিহাস, জ্ঞান, চিন্তার সমগ্রতার একটা ফলাফল আমার মধ্যে আছে। আমি বর্তমানের ফলাফল আছে, এবং আমার কল্পনা এবং অভিজ্ঞতার মধ্যে ভবিষ্যতের প্রতি আমার একটা দৃষ্টি আছে। অর্থাৎ ওই প্রাচীনপন্থী আর নতুনপন্থী, এটা হলো একটা ক্ষণিক এবং একটা ব্যবধান তৈরি করা। জ্ঞানের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে এটা এই ধরনের ব্যবধানকে দিয়ে খণ্ডিতভাবে দেখা হলে আপনি সামগ্রিক কোনো জিনিসকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। তাহলে আপনার এটা একটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। অনেক জিনিস, প্রাচীন জিনিস আছে আমরা বর্জন করি, অনেক জিনিস গ্রহণ করি, আবার বর্তমানেও অনেক জিনিস আমরা গ্রহণ করি, অনেক জিনিস বর্জন করি। এবং এই গ্রহণ এবং বর্জন প্রতিটি ব্যক্তির নিজস্ব চিন্তা এবং মনোজগতের ব্যাপার। হ্যাঁ, কেউ যেটা পছন্দ করে না আমি সেটা করি, আবার আমি যেটা করি সেটা অন্য নাও করতে পারে। এই যে মানুষের ইন্ডিভিজুয়াল সত্তা, মানুষের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এইটা নির্ধারণ করে সে কোন দিকে যাবে, কোনটা গ্রহণ করবে, করবে না। আমরা একটা এমবার্গো দিতে পারি না যে এইটা প্রাচীন, এইটা নতুন, এটা পুরাতন।
সামগ্রিকতা নিয়ে। মানুষ 2000 বছরের বা তারও আগের 5000 বছরের সভ্যতা সবকিছুর ধারাবাহিকতার মধ্যে আমরা এসেছি, সবগুলোকে স্বীকার করেই এসেছি। কারণ আমি তো আর আকস্মিক আসি না, আমার পিছনে আরো কয়েক হাজার বছরের ইতিহাস আছে। আমার আগে আরো হাজার কবি, লাখো কবি পৃথিবীতে এসেছেন, আবার ভবিষ্যতেও আসবেন। এবং কবির দৃষ্টি থাকবে সেটাই যে আমাদের সামনে কি আছে। কবির কল্পনা যদি সামনের দিকে না থাকে, তাহলে কবিতা আগাতে পারে না। সব কল্পনা শুধু বিজ্ঞানের কল্পকাহিনীই করবে তা না, কবিতা কিন্তু বিজ্ঞানের চেয়ে, বিজ্ঞানের কল্পনার চেয়ে এগিয়ে থাকে, এবং এই নজির কবিতার মধ্যেই আছে। তো কবিকে কল্পনার দিক থেকে ভবিষ্যৎ সঞ্চালন হতে হবে, অনেক বহুদূর ভবিষ্যৎকে দেখতে হবে। আমার কাছে আমি যদি দেখি, আমি যদি চিন্তা করি, আমি একই সাথে এই পৃথিবী নিয়ে ভাবতে পারি, ইউনিভার্স নিয়ে ভাবতে পারি, আমার দেশ, জীবন, সমাজ, এমনকি একটা অ্যাটমের, একটা পরমাণুর অভ্যন্তর ভাগ নিয়েও যদি আমি ভাবি, তাহলেও আপনি বলতে পারেন যে বছরের পর বছর গেলেও আমি তার সেই অ্যাটমের রহস্যকে আমি ব্যাখ্যা করে বুঝাতে পারবো না। তো আমি কবিতার মধ্যে, কবিতা তো একটা ইনফিনিট ব্যাপার, তার কোনো ব্যাখ্যা দিয়ে এটাকে শেষ করা যায় না। আর কবিদের ক্ষেত্রে কবি হলো সর্বগ্রাসী। তিনি ইতিহাস, পুরাণ, ধর্ম, দর্শন, ধর্ম কোনো ক্ষেত্রেই তার বাধা নেই, সর্বত্রগামী। অতএব কবি প্রাচীনপন্থী নবীনপন্থী এটা না, প্রতিটি মানুষ ইন্ডিভিজুয়াল। কার বিশ্বাস কিরকম, কে কি কোনটাকে ধারণ করবেন, কোনটাকে তিনি সরিয়ে রাখবেন, এটা তার ব্যক্তি চয়েস, নিজস্ব চয়েস। অতএব জ্ঞানের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে আমি মনে করি যে প্রাচীন এবং নবীন বা এই ধরনের কোনো সহজ সমীকরণ ঠিক না। এটা হলে আমাদের সার্বজনীন চিন্তা এবং সার্বজনীন মানুষের মধ্যে সামগ্রিক যে ভাবনা, সেটা খণ্ডিত হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল বাতেন ভাই, চমৎকার করে বলার জন্য সম্পূর্ণ প্রশ্নটি। আমি ঠিক একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি আমাদের বন্ধু সুবীর সরকারের কাছে। সুবীর সরকার প্রশ্নটি করেছেন, জয় দাস, প্রাচীন বিশ্বাসে ভালোবাসা থাকলে সেটা কি প্রাচীনপন্থী হব? সুবীর সরকার। জয়ের প্রশ্নের উত্তর না, 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 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বাতেন ভাই জয়ের প্রশ্নের যে উত্তর দিয়েছেন, উত্তর দিতে গিয়ে বাতেন ভাই যে কথাগুলো বলেছেন, জ্ঞান বিজ্ঞান দর্শন থেকে শুরু করে, মগজ মস্তিষ্ক থেকে শুরু করে একজন মানুষের পূর্ণাঙ্গতা নিয়ে যে কথাগুলো বাতেন ভাই বললেন, খুব মূল্যবান কথা বললেন বাতেন ভাই। একজন পরিণত, অত্যন্ত পরিণত বাতেন ভাইয়ের মানসিক জগৎ, মনোজগৎ এবং তার পড়াশুনো। আমি আজকের এই আড্ডায় আমার সবচেয়ে ব্যক্তিগতভাবে আমি লাভবান হলাম, বাতেন ভাইয়ের মতো এরকম একজন গুণী এবং জ্ঞানী ব্যক্তিত্বের সান্নিধ্য পেলাম। আর জয়ের প্রশ্নের বেসিক্যালি কোনো উত্তরই হয় না, তাই আমার উত্তর না, না, না। ধন্যবাদ সুবীর সরকার। জ্যোতি পোদ্দার, আমি ঠিক এই প্রশ্নে নিয়ে যাচ্ছি, যেহেতু দর্শকদের দিক থেকে প্রশ্ন এসেছে, তো প্রাচীন বিশ্বাসে ভালোবাসা থাকলে সেটা কি প্রাচীনপন্থী হব? জ্যোতি পোদ্দার। কবি বাতেন দুটি প্রশ্নেরই এত সুন্দর চমৎকার জবাব দিয়েছে, যাকে বলা হয় বহুরৈখিক জবাব। এই বহুরৈখিক জবাবের পরে অন্য কোনো জায়গা নেই বললেই চলে। তবু জয় সরকারের প্রশ্নটি, জয় দাসের প্রশ্নটি খারাপ নয়, ভালো প্রশ্ন, এবং 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 আমাদেরকে তাড়না করে। এই তাড়না না থাকলে সৃষ্টি সম্ভব নয়। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, কোথাও আঘাত ছাড়া সূর্যালোক নেই। আমি যদি নতুন সূর্যালোক চাই, আমাকে আঘাত করতেই হবে। আঘাত করা মানেই হচ্ছে সেই পুরাতন পথ থেকে, প্রাচীন পন্থিতা থেকে আমার নতুন পথের দিশা সৃষ্টি করা। কারণ কবি তো কালে যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, সে কালে যাত্রার ধ্বনিটা সে এনে আমাদেরকে দিবেন বলেই তো তিনি দ্রষ্টা। তো কবি যদি প্রাচীন পন্থী হয়ে যায়, প্রাচীন বিশ্বাসে আস্তে হয়ে যায়, নিজের নিজের সময়কে, নিজের টাইম এন্ড নিজের সময়ের, নিজের কালে দাঁড়িয়ে, নাও এন্ড হিয়ারে দাঁড়িয়ে যদি সেই ভাষণটা, বাচকটা নিজে পরিবেশন করতে না পারেন, তাহলে তো তিনি অনেক সময় প্রাচীন বিশ্বাস দ্বারা তাড়িত হয়ে প্রাচীন পন্থী হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। আমরা অনেক, বিহারীলালের সময় তো অনেক কবি ছিল, সকলের কবিতাই তো আমরা পড়ি না। কুমুদ রায় নামে কবি ছিল,
আমরা তার কবিতা পড়ি না। তার কবিতার ভাষ্য, কবিতার রচনা ভঙ্গি, কথা ভঙ্গি আমাদেরকে তাড়না দিচ্ছে না। আঘাত, এখানে সূর্যালোক পাচ্ছি না, সেখানে আঘাতে যেন আঘাত দরকারই আছে। মাইকেল তো প্রচুর ভাবে আঘাত দিয়ে সূর্যালোক নিয়ে এসেছে। 30-এর দশক তো আঘাত দিয়ে দিয়ে সূর্যালোক নিয়ে এসছে। নতুন কালার যাত্রার ধ্বনি তারা পড়েছে। কবি চিরকালই আঘাত দিয়ে এগোতে হয়। আঘাত না দিলেই সে প্রাচীনপন্থী হয়ে যাবে, সে পুরনোপন্থী হয়ে যাবে। কারণ ভাবতে হবে আজকের এই সময়, যে দূরত্ব ইজিক্যাল টু জিরোর সময়ে, এই সময়ে প্রাচীনপন্থীতার সুযোগ নেই, প্রশ্ন ছাড়া অগ্রসর নেই। আমি প্রশ্ন করব, সকল প্রশ্নের যে মীমাংসা আমি পাবো তা কিন্তু নয়। কারণ কোপার্নিকাসের আগে আমাদের যে পৃথিবী কেন্দ্রিক হিসেব ছিল, কোপার্নিকাস গ্যালিলিও আমাদের সূর্য কেন্দ্রিক হিসাবটা নিয়ে এসলো অনেক বছরের পরে। তাই বিজ্ঞানের প্রশ্ন আছে, উত্তর নাই, সে উত্তরের সন্ধানের জন্য তো কবি বিজ্ঞানী এগুচ্ছে। তাই প্রাচীন বিশ্বাস বা প্রাচীন পন্থীতে নির্ভর করে আমি কতটুকু সময়কে আঘাত করতে পারছি, আমি সে আঘাত দিয়ে নতুন শুশ্রূষার মতো ঝর্ণাধারা, সূর্যালোক আমার সময়ের জন্য আমি নিয়ে আসতে পারছি কিনা, তার উপরে নির্ভর করে আমি কি প্রাচীনপন্থী। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতি পোদ্দার। তৌফিক। 80 দশকের কবি, আমাদের গুরুত্বপূর্ণ কবি শাইন রেজা বলছেন, ভালো উপমা বাতেন, শুভ কামনা সবার জন্য। পশ্চিমবঙ্গ থেকে আমাদের 80 দশকের গুরুত্বপূর্ণ কবি দাদা সৌমিক বসু লিখছেন, প্রাচীন মানেই কিন্তু অনাধুনিক নয়। ঐতিহ্যের প্রতি সম্মানবোধ না থাকলে একজন কবি ভিত্তিহীন হয়ে পড়ে। প্রাচীনতা ভাবনার ভিত্তিভূমি। চমৎকার দাদা বলেছেন আর কি। এই পর্যায়ে জ্যোতি, আমি তোমার কাছে আবারও ফিরে আসছি। জ্যোতি, স্ক্রিনের সামনে তুমি রয়েছো, তুমি একটি কবিতা পাঠ করবে এবং জয় দাস মন্তব্য করেছেন, একদম সবাইকে ধন্যবাদ। আশা করছি উনি উত্তরটি পেয়ে গেছেন। জ্যোতি পোদ্দার, তুমি একটি কবিতা পাঠ করবে, এরপর একটি কবিতা পাঠ করবেন আব্দুল বাতেন ভাই, সবশেষে আমাদের বন্ধু সুবীর সরকার। জ্যোতি পোদ্দার। হ্যাঁ, ধন্যবাদ। সুখদ বাক্য, আহা কি সুন্দর মিষ্টি বাক্য। খোলা বাজারে এমন সুখদ বাক্য বিক্রি হয়? ইনস্টলমেন্টলি কিনলেন বুঝি? বুক পকেটে সুগন্ধি রুমালে জড়িয়ে রেখে দিন। আহা কি সুন্দর সুমিষ্ট বাক্য। এমন বাক্য খোলা বাজারে বিক্রি হয়? আপনার তো আবার 1000 স্কয়ারের ফ্ল্যাট বাড়ি, পড়শি নেই, মাঠ নেই, তবে বারান্দা না থাকলেও রেলিং এ যে আছে তা আমি জানি। বিকেলে যখন চা খেতে বসবেন আপনাকে সঙ্গ দেবে এই সুখদ বাক্য। অনুরাগের ছোঁয়ায় আপনি পেয়ে যাবেন সঙ্গমেরও প্রশান্তি। আহা কি সুন্দর সুমিষ্ট সুখদ বাক্য। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতি পোদ্দার। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। আমার কবিতার শিরোনাম টাইম টানেল। ন্যাচারাল ক্লোনিং এর মধ্যে গান ভুলে যাওয়া পাখি। সে যে গানের পাখি ছিল তা এখন নিজের কল্পনা বিলাস, কিংবা স্মরণ কোষ থেকে মুছে যাওয়া ফরেনসিক ইতিহাস। কেনটাকি ফ্লাইড চিকেন থেকে ম্যাকডোনাল্ড এসবের প্রসেসড ফুড, আর মাদাগাস্কারের প্রবাল দ্বীপ থেকে আনা শৈবালের স্যুপ খেয়ে আমরা এখন লালনের গান গাই। একই মন্ত্র আর প্রলাপের ঘোরে, ক্লিশে আর জঞ্জালে ভরে উঠেছে মাথার খুলি। লানায়েক ভাবছে আমির উপরে আর কিছু নাই। যে যেখানে থাকার কথা সে সেখানে নাই, যে যেখানে আছে বলে দাবি করেন সে সেখানেও নাই। যেখানে সে আছে তার চিন্তা তা স্পর্শ করেনি, না শিল্পে, না কবিতায়, না ধর্ম সাধনায়। নিজের সৃষ্টিতেও নাই, কিছু নাই। অতীতের গান ছাড়া নতুন কোনো সুর নাই। শিল্প তোমাকে ছেড়েছে আগেই, গান থেমে গেছে, ঢোল থেমে নেই। তুমি আছো, আসলে তুমি নাই। পানির নিচে আগুন তোমার কাছে চাই, আসলে তুমি নাই। তুমি কেবল হাওয়াই মিঠাই, সারফেসের নিচে চাপা পড়া পাথর।
ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি সুবীর সরকারের কাছে। সুবীর সরকার এখন একটি কবিতা পাঠ করবে। সুবীর সরকার। লোকসঙ্গীত শুনি। 1 2 মিনিটের শর্ট ফিল্ম, তাতে বুঝে দেওয়া গোটা 5 গান। অসম্ভব একটি প্রোফাইল পিক, বেড়াল দেখছে উড়ে যাওয়া পাখিদের। হাওয়ায় নড়াচড়া করছে তোমার আগুন। কি আর করার আছে আমাদের বলো? চারপাশে মৃতদের হার, এসো লোকসঙ্গীত শুনি। 2 দ্রুততা ও দুলুনির ভেতর ঘোড়াটি শুয়ে থাকে। দুরাগত হাওয়া ব্যাকুল করে তোলে আমাদের, অথচ ভাঙা হাট, কুপির আলোর পাশে মোরগ লড়াই, দৃশ্যত বিষাদ পাখি, করতালে শ্যাওলার সবুজ। ধন্যবাদ। ধন্যবাদ সুবীর সরকার। কবি সেকান্দার হায়াত স্যার বলছেন, দারুণ বললেন জ্যোতি পোদ্দার। পাপড়ি গুহ নিয়োগী বলছেন, খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানটি দেখতে দেখতে একটু শেষ পর্যায়ে চলে আসছি আর কি। তো এ পর্যায়ে আরো একটি প্রশ্ন আমি রাখছি আজকের আসরের 3 জন সম্মানিত কবি কাছে আর কি। তো শেষ পর্যন্ত চেষ্টা করছেন, কিন্তু শিবলি মুক্তাদির ভাই একটু আগে মেসেজ পাঠিয়েছেন, তিনি আসলে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারছেন না। ওনার সম্ভবত কারিগরি কোনো একটা সমস্যা হয়েছে আজকে। তো এখন যে প্রশ্নটি আমি রাখছি জ্যোতি পোদ্দারের কাছে, যেহেতু স্ক্রিনের সামনে জ্যোতি পোদ্দার রয়েছে, প্রশ্নটি হলো এইরকম, 90 দশকের কবিদের বিষয়ে প্রায় শোনা যায় তারা ছন্দের বিষয়ে উদাসীন। এ বিষয়ে বক্তব্য কি? এই যে তুমি কথা বললে, তুমি তো ছন্দ দিয়েই কথা বললে। মূলত আমরা পয়েরেই কথা বলি, আটছয়ে আটছয়ে কথা বলি। যখন কিনা একটা শব্দ আটছয় মিলছে না, শব্দটা একটু প্রলম্বিত করেই কথা বলি। কোনো না কোনো ভাবে আমরা আটছয় দিয়ে কথা বলি। যে কথা আটছয় হয় না, তখনই বলি, এই তোমার কথা তো বুঝলাম না। মানে কথাটা ছন্দ ভাবে দোলা দেয়নি বলে এমন ভাবে বাক্যটা এসছে যে শ্রোতা বুঝে নাই। প্রতিটি মানুষের ছন্দে কথা বলে, ছন্দে কথা বলে বলেই কথা আমাদের কাছে খুব হৃদয়গ্রাহী হয়ে ওঠে। ছন্দ আকাশ থেকে পড়েনি, ভাষার ভেতর থেকে এসেছে, ভাষিক প্রকাশের ভেতর থেকে এসেছে। এখন আমাদের ছন্দ বলতে প্রচলিত ভাবে অন্তমিল দিয়ে বুঝি, ছিপ খান তিনদার তিনজন মাল্লা, এই যে অন্তমিল, এই যে দোলাটা, এইটাই হচ্ছে আমাদের আমাদের সাধারণ পাঠকের ভিতরে এই প্রবণতা রয়ে গেছে যে ছন্দ নেই, ছন্দ নেই, তারা সেটাই মিন করছে। কিন্তু মুখের কাছাকাছি আসা, মুখের কথাগুলোকে প্রেজেন্ট করার যে একটি প্রবণতা, এটিও যে ছন্দের জায়গায় হতে পারে, আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি কিনা, ঠিকভাবে ব্যক্ত করতে পারছি না। তুমি লক্ষ্য করবা যে ব্যক্তি শব্দটা মানে হচ্ছে যিনি ব্যক্ত করতে পারেন, তিনি ব্যক্তি। ব্যক্ত করা মানে হচ্ছে কোনো কিছু বলবার সক্ষমতা অর্জন করা। আর ব্যক্ত তখনই হয় যখন অপর থাকে, অপরের সাথে নিজে যে ইন্টারাকশন হয়, তখনই কিন্তু ব্যক্তি ব্যক্ত করতে পারেন তার ভাষিক জায়গা থেকে। তো যিনি ব্যক্ত করতে পারেন, তিনি মূলত ছন্দ আশ্রিতই ব্যক্ত করেন। অনেক সময় আমরা ডাকি, এই তফিক, আমরা কিন্তু মূলত দূরবর্তী জায়গা থেকে একটু ছন্দ দিয়েই কথা বলি, টেনেই কথা বলছি, সুরেই কথা বলছি। সুরবিহীন আমরা কথা বলি না, ছন্দবিহীন আমরা কথা বলতে পারি না। হয়তোবা আমাদের পাঠ প্রবণতার কারণে কবিদের দোষ আমি আছে কিছুটা, যে পাঠ প্রবণতার কারণে আমরা অনেক সময় বলি যে এখানে ছন্দ নেই। যে এখানে এখনকার কবিতা যে পড়বার ক্ষেত্রে যে অ্যাটেনশনটা দাবি করে, সেই দাবিটা যখন আমি দেই না, কবিতার ক্ষেত্রে যে দায়টা আমি অনুভব করি না, তো চট করে বলে দিই এখানে কবিতা, এখানে ছন্দ নেই। মানে ছন্দ নিয়ে নাই বলেই দিয়ে এই দায়টা অপরের ঘাড়ে চাপিয়ে দেই। আমি যে পাঠক, আমারও যে কিছু দায় আছে, যে ঠিক আছে ইনি বলেছেন, কিভাবে বলেছেন, কি বলেছেন, কারণ চিরকালই তো কি বলেছেন এবং কিভাবে বলেছেন এই দ্বন্দ্ব নিয়েই তো কবিতা চলছে। কারণ মাইকেল যেভাবে বলেছেন আমি নিশ্চয়ই সেভাবে বলি না, রবীন্দ্রনাথ যেভাবে বলেছেন আমি সেভাবে বলি না, বাতিন কবি যেভাবে বলছেন আমি সেভাবে বলি না। আমি আর বাতিন আলাদা বিং, আমার আলাদা একটা প্রকাশ আছে, আলাদা ভাবনা আছে। সেই ভাবনার জায়গা থেকে আমি আমার মুখের ছন্দের কাছে আসি, আটছয়ে আছি বা অক্ষর বৃত্তে আছি, যে কারণে একটি গয়রহ অভিযোগ আছে। আবার কবিদের দিক থেকে হচ্ছে তারা
কবিতায় যে একটি মেলোডিয়াস অবস্থা থাকে, কথায় যে একটা মেলোডিয়াস অবস্থায় থাকে, সেটি যে দেখবার জন্য না, এটি পড়বার জন্য, কানে শুনবার জন্য, ছন্দ যে কানে আসে, এই বিষয়টা তারা অনুভব করে না, করে না। আমি যে কথা বলছি, আমি কি ছন্দবিহীন কথা বলছি, আমি কি সুরবিহীন কথা বলছি? মোটেও না, মোটেও না। আমি ছন্দ নিয়ে কথা বলছি, ছন্দে কথা বলছি এবং সুরে কথা বলছি। না হলে আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতো না, ঠিকভাবে অর্থহীনতার জায়গায় পৌঁছাতো। এখনকার কবিতা, আমি এক তরুণকে বললাম যে তোমার কবিতা পড়তে দেখি, কারণ আপনি দেখেন কবিতা আমি কি করে সাজিয়েছি। তার মানে কিছু লাইন এখানে ওখানে শব্দটা বাঁকা তারা করে সে সাজিয়েছে। মানে কবিতাটা যেন দেখবার জন্য, কবিতার জন্য পড়বার না। এই যে স্বেচ্ছাচারিতার জায়গাটা, নিশ্চয়ই সেই কবিকে স্যালুট জানাই যে তিনি একটি এক্সপেরিমেন্ট করেছেন। আমাদের সৈয়দ হকের একটি কবিতা ছিল গেরিলা, তোমরা দেখেছো যে তার অক্ষর মানে তার বাক্যগুলো এমন ভাবে সাজিয়েছে যে একজন গেরিলা যোদ্ধার যে অস্ত্র নিয়ে থাকে এমন ভাবে সাজিয়েছে। অ্যাপোলিয়ন গিয়ম, ফ্রান্সের কবি, তার কবিতাগুলো মানে বৃষ্টির মধ্যে ঝিরে ঝিরে পড়ছে, বিভিন্ন ভাবে সাজিয়েছে। এটি এক্সপেরিমেন্ট হতে পারে। তুমি পড়তে যাও তখন দেখবে কবিতার সে দোলা দিচ্ছে, ছন্দ আছে। কবিতা যদি আমি দেখবার জন্যই করে ফেলি, পড়তে যে যদি আমি আটকে যাই বারবার, তাহলে কিন্তু একটু ব্যাহত হয়। অর্থাৎ এটা দুই দিক থেকেই ঘাটতি, কবিতা কবির দিক থেকে এবং পাঠকের দিক থেকে। কিন্তু ছন্দবিহীন কোনো কিছু হয় না, সুরবিহীন কোনো কিছু হয় না। সেটি এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার ক্যাপাবিলিটি কতটুকু, সেটার পরিমাপ্য হতে পারে, কিন্তু ছন্দবিহীন হয় না। সুতরাং 90-এর কবিতা ছন্দবিহীন, এই অভিযোগ আমি আনতে পারি না। যদি বলা যায় অন্তমিল নেই, আমি মানতে রাজি। যদি বলি যে অক্ষর বার্তাবৃত্ত অন্য ছন্দের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো নাই, সেটা মানতে পারি, কিন্তু ছন্দ নেই এই কথাটা মানতে রাজি না। ওভার। ধন্যবাদ তৌফিক। ধন্যবাদ কবি জ্যোতি পোদ্দার। আমি ঠিক এই বিষয়টি জানতে চাচ্ছি মোহাম্মদ আব্দুল বাতেন ভাইয়ের কাছে। বাতেন ভাই এবং সুবীর সরকার, আপনারা ঠিক এই প্রশ্নটি জবাব দিবেন, তবে সময়টা আরেকটু সংক্ষেপে করে বলবেন আর কি, কারণ সময় আমরা শেষ দিকে চলে আসছি আর কি। বাতেন ভাই, 90 দশকের কবিদের বিষয়ে প্রায় শোনা যায় তারা ছন্দের বিষয়ে উদাসীন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, কবি জ্যোতি পোদ্দার উনি ভালোই বলেছেন। আমার মনে হয় আর বেশি বলারও দরকার নেই। তবে গান শোনার জন্য আর কবিতা, সাধারণত আমরা ট্রেডিশনালি কবিতার পাঠকরা, আমাদের পাঠক সমাজ গড়ে উঠেছে, তারা মিলের কবিতা থেকে অভ্যস্ত হয়ে আছে। আপনার আমাদের পূর্ববর্তী কবিদের কবিতার যে একটা মিল, সেটা তাদের অন্তরে মর্মে মর্মে এটা ঢুকে আছে। 90-এর পরে যখন কবিতাগুলো গদ্য ভঙ্গিতে প্রকাশ শুরু হলো, ছন্দ আছে আবার ছন্দ নাই, গদ্য ফর্মে লেখা হলো অথবা ছন্দেই লেখা হলো, কিন্তু তার ভাষাভঙ্গিটা গদ্য, মানে মিল নেই, মিলাত্মক মিল দেওয়ার চেষ্টা নেই। ফলে এটা একটা পাঠের ব্যাপার, এটা শোনার ব্যাপার না। সাধারণত পাঠকরা এই শুনে বুঝতে চায়, কিন্তু আসলে কবিতা শুনে বোঝার বিষয় না, কবিতাটা বুঝতে হবে পাঠ করে, এবং পাঠের সময় তিনি তার মিলটা, তার ছন্দটা এবং তার বক্তব্যটা বুঝতে পারবেন। ফলে এই কিছু পাঠের তারতম্য কারণে এই ধারণাটা তৈরি হয়েছে। 90 দশকের অনেকেই ছন্দে লিখছেন এবং সবাই কিছু না কিছু ছন্দেও লিখেছেন, কিছু অনেকে আবার ছন্দকে ভেঙেও ফেলছেন। তো ছন্দর একটা ব্যারিকেড যেটা, সেটা তারা মানেন নাই। হ্যাঁ, এর অর্থ এই না যে ছন্দ নেই। আর গদ্যে যে লেখা হয় যে কবিতাগুলা, সেগুলোও কিন্তু ওই জ্যোতি পোদ্দার বলেছেন যে তার মধ্যে ছন্দ আছে। আর এখনকার কবিতা হলো বিষয়ের সাথে বিষয়ের তুলনা, এর মধ্যে যুক্তি আছে। অনেক ভাষার শুধু আগের মতো শুধু উপমা নাই, এখানে চিন্তা অনেক সময় উপমা হয়ে আসছে। একটা চিন্তার অপোজিটে আর একটা চিন্তা এখানে হাজির হচ্ছে। ফলে চিন্তাকে আমি ঠিক মিল দিয়ে ছড়ার ঢঙে বা প্রচলিত ছন্দে প্রকাশ করলে তার গাম্ভীর্য এবং গভীরতা ক্ষুণ্ণ হয়। এই কারণে 90 দশকে একটা বড় কাজ হয়েছে যে এই কবিতার এই যে প্যাটার্ন, এটা ভেঙে একটা গদ্য ধারার মধ্যে নিয়েছে, যাতে মানুষ যদি পড়েন তাহলে দীর্ঘ পাঠের কারণে তারা এটা বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে এটা পাঠের ব্যাপার, পাঠ হলে যত কবিতা পাঠ হবে ততই বিষয়টা সহজ হয়ে আসবে। ধন্যবাদ আর কি। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। আবারও ডিসকানেক্ট হয়ে গেছে সুবীর সরকার। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো যেহেতু সুবীর সরকার এলে আমি তাকে এই প্রশ্নটি করতাম, তো সুবীর সরকার যেহেতু নেই, ও এলে ওকে করবো শেষ পর্যায়ে প্রশ্নটি। তো বাতেন ভাই যেহেতু স্ক্রিনের সামনে রয়েছেন, বাতেন ভাই আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি আপনি পাঠ করবেন। আমার কবিতা পড়তে হবে আবার একটা। আজকের শেষ কবিতা।
আমার শেষ কবিতা অ্যানাটমি। বাতাসে মিশে থাকা জলকণা, আমি মলিন সন্ধ্যায় শেষ আলোর রেখা, মনের আয়নায় ভেসে ওঠা চাঁদ, গাঙের খাড়িতে ডুবে থাকা কোরাল, বাঁশ বনের রাত্রিকালীন জোনাকি, গ্যালাক্সি প্রান্তের শেষ নবীন সূর্য, আশা সিন্ধু তীরে আমি খেয়ার মাঝি, জংলা ঘাসের ভেতর সারসের ডিম, বহু দূর অন্ধকারে শতাব্দীর ওপারে মানুষেরা শুনিতেছে প্রাণের স্পন্দন, উড়ন্ত পাথরের স্ফীতন গুহায়, উড়ন্ত পাথরের স্ফীতন গুহায় লেখা লেখা আছে তার মৃত্যুহীন সমস্ত ইতিহাস। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। আমি জ্যোতি পোদ্দারের কবিতা পাঠ করার পূর্বে দুটি মন্তব্য পাঠ করছি। পাপড়ি গুহ নিয়োগী বলছেন, ছন্দ কেটে গেলে জীবন থেমে যায়। এবং পশ্চিমবঙ্গের ৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি দাদা সমীর বসু লিখছেন, ২০০০ বছর আগে কবিতা তো ছিল উচ্চারণ নির্ভর, ৮-৬ পয়ারের পাঠ ছিল বিশ্বাস ও প্রশ্বাস অনুসারী। মানুষ অজান্তেই তা আবিষ্কার করে ফেলে। ছন্দ বৃষ্টির মতোই প্রকৃতির দান। দাদা ধন্যবাদ, আমাদের সঙ্গে দেখছেন আপনি। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি জ্যোতি পোদ্দারের কাছে আজকের শেষ কবিতা পাঠ করার জন্য। জ্যোতি পোদ্দার। কদর্যতার বাক প্রতিমা। আমার পোশাক নাই এ কথা সত্য নয়, সত্য এই যে আমি পোশাক পরি না। কদর্যতাই আমার পোশাক, আমার বাবুগিরি। লুকানো কোনো ব্যাপার স্যাপার নেই, কদর্যতা একটি আর্ট। বন্ধুজনকে ল্যাং মেরে কিংবা কথাকে একটু কেটে কুটে বর্ষার মতো করে দূরে জটলার ভিতর ফেলে দেবার সক্ষমতার মাঝেই ফুটে ওঠে কদর্যতার বাক প্রতিমা। কদর্যতা একটি আর্ট। কোন কোটে আপনি ডাউন মারবেন তা কোনো খেলোয়াড় আপনাকে শেখাবে না, নিজে শিখে নিতে হবে কদর্যের শৈল্পিক রেখা ও টানের বিন্যাস। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতি পোদ্দার, এবং ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। আমরা ১ মিনিট, যেহেতু আমাদের অনুষ্ঠানটি ১ ঘন্টার অনুষ্ঠান, কিন্তু ইতিমধ্যেই প্রায় ১ ঘন্টা ২৭ মিনিট ২৬ সেকেন্ড হয়ে গেছে আর কি। তো আমরা ১ মিনিট ওয়েট করব। যদি এর মধ্যে সুবীর সরকার চলে আসে, তাহলে হয়তো আমরা সুবীর সরকারের কাছ থেকে আজকের শেষ কবিতাটি আমরা শুনবো তার কাছ থেকে। তো এ পর্যায়ে আসলে অনুষ্ঠানটি যখন শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার পূর্বে দুজনকেই একটি প্রশ্ন করি। এটি আসলে কোনো প্রশ্ন নয়, জানার জন্য আর কি, যে কবিতা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি জ্যোতি পোদ্দার? খুব সংক্ষেপে। কবিতার ভিতরে আছি, কবিতার ভিতরেই থাকবো, কবিতার সাথেই থাকবো। কবিতা আমার সঙ্গী, এটুকুই বলতে পারি। আগামীকাল কি সেটা তো বলতে পারি না। নাও এন্ড হিয়ার, এখন এবং এই মুহূর্তে কবিতার ভিতর আছি, কবিতাকে নিয়ে আছি। আগামীকাল জবাব দিবে। ধন্যবাদ। বাতেন ভাইয়ের কাছে আমি ঠিক একই প্রশ্ন রাখছি। বাতেন ভাই, কবিতা বিষয়ে আপনার পরিকল্পনা কি? মাইকটা একটু আনমিউট, হ্যাঁ বলুন। মাইকটা আনমিউট করতে হবে আপনার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আনমিউট হয়েছে। হ্যাঁ, আমি কবিতার মধ্যেই থাকবো, কারণ কবিতাই আমার জীবনের অংশ। কবিতার জগৎকে দেখার যেহেতু আমার কবিতাই একমাত্র মাধ্যম, ফলে এটাই আমার স্বপ্ন, এটাই আমার ভবিষ্যৎ দেখার জানালা। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। আসলে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করলাম, শেষ পর্যন্ত শিবলি মুক্তাদির ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারলেন না। এটা আমাদের ব্যাড লাক বলতে পারবো, বলি আর কি। তাহলে আজকে অনুষ্ঠানটা একটু জমে উঠতো আর কি। এবং আমাদের বন্ধু সুবীর সরকারের কাছ থেকে আমরা আরেকটি কবিতা শুনতে পেতাম। তো আবারও কোনো একদিন কোনো এক সময় আপনাদের সকলকে নিয়ে কোনো একটি আসরে আবারও আড্ডা হবে, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি সকলকে।